আচ্ছা বলেন আপনাদের প্রবলেমগুলো আমি সলভ করি আগে। কার কি সমস্যা একটু বলেন। আপনারটা হচ্ছে যে আপলোড হয় না, কিন্তু এই আপলোড হয় না বিষয়টা এটা আপনার না, এটা সবার এবং আমারও প্রবলেম। তো এটা কেন হয় এটা বলবো। আপলোড আপলোডের যে প্রবলেমটা, মানে আমরা যে ওয়ান সার্ভারের যে সাইটটা আমরা করছি, এই সাইটটা আমরা লাইভ সার্ভারে যখন আপলোড করতে যাই তখন আপলোড হয় না, ইরর দেখায়। কিন্তু আমাদের মাইস্কুল যে ডাটাবেসগুলো আছে এগুলো আপলোড হয় নাকি? মাইস্কুলটা তো আপলোড করতে পারেন, কিন্তু সমস্যা হচ্ছে সাইটটা আপলোড হয় না। এটার কারণ একটাই, আমাদের সাইডের স্পেস বেশি। স্পেস বেশি কেন বলতেছি, স্পেস বেশি না, স্পেস কমই, কিন্তু লাইভ সার্ভারের রিকোয়ারমেন্ট অনুযায়ী বেশি। এটা তো ফ্রি না, এই সার্ভারটা তো ফ্রি, হোস্টিং সার্ভারটা যেটা আমরা কাজ করতেছি। তেল কি জানি কম দিয়ে মাছ বেশি ভাজা খাওয়া যায় না, একটা কথা আছে না, এটাই এরকমই। এখানে আপনি পারবেন না উঠাইতে, আমি অনেক চেষ্টা করছি, উঠানো যায় না। কারণটা কি, তারা ফ্রি তো অনেক ঝামেলা করে। আর মাঝে মধ্যে আপনার সাইট আপনি না উঠাইতে গিয়েও নর্মাল অ্যাজ ইউজুয়াল যেরকম আমরা কাজ করি ওইরকম কাজ করতে গেলেও মাঝে মধ্যে ইরর শো করে, উঠানো না শুধু। আমি শুধু ওয়ার্ডপ্রেসটা উঠাই দিয়েছি, তারপর নতুন একদম আচ্ছা হ্যাঁ, ওয়ার্ডপ্রেস উঠাইছেন, ওয়ার্ডপ্রেসটা উঠে ছোট ছোট মেগাবাইট, শুধু ব্যাকআপটা ওঠে না, ব্যাকআপ ফাইলটা বড় দেখে ওঠে নাই। ওয়ার্ডপ্রেসটা তো 7 মেগাবাইট বা 11 মেগাবাইট উঠছে। ওয়ার্ডপ্রেসের ব্যাকআপটা ওঠে না, আমি যে অটো ইনস্টল করছি ওইখান থেকে। আর এখানে দুইভাবে ওয়ার্ডপ্রেসটা করা যায়, একটা হচ্ছে অটো ইনস্টল করে করা যায় ওয়ার্ডপ্রেস, আর একটা হচ্ছে ডাইরেক্ট মানে উঠানো যায়। যে আমি উঠাইছি যে আপলোড দেওয়ার পর কিন্তু সাইটটা আসেনি, সাইটটা একদম আসবে না। বাইরে হয়ে গেছে। আপনি যে উঠাইছেন ওয়ার্ডপ্রেস সাইটটা বাইরে হয়ে গেছে, ভিতরে লেখাগুলো কেমন উল্টা পাল্টা আসবেই। কারণ হচ্ছে আপনি যে ওয়ার্ডপ্রেসটা উঠাইছেন, উঠানোর পরে কিন্তু সাইডে যখন গেছেন তখন এটা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হচ্ছে না। ওয়ার্ডপ্রেস ইনস্টল করছেন, অটো যেটা সেটা তো এখন অটোটা করা আছে। প্রথম আমি করছিলাম শুধু ওয়ার্ডপ্রেসটা আপলোড করছি, যে জায়গা যে ব্যাকআপটা আপলোড করে ব্যাকআপটা তো নেয় না, শুধু ওয়ার্ডপ্রেসটা আপলোড করছেন। শুধু ওয়ার্ডপ্রেসটা করছি, কিন্তু আসছে ঠিক, কিন্তু ওগুলো দেখি। হ্যাঁ আমি বলি আপনাদের মিস্টেকটা কোন জায়গায়। আমরা ওয়ার্ম সার্ভারে যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছিলাম, ওয়ার্ম সার্ভারে খেয়াল আছে আপনাদের, ফার্স্টে আমরা ওয়ার্ডপ্রেসের ফাইলটা রাখছি, এক্সট্রাক্ট করে ভিতরে যে ফাইলটা ছিল ওই ফোল্ডারটা রাখছি, এবং আমার পিএইচপি মাই এডমিনে গিয়ে ওইখানে ডাটাবেস এবং ইউজার এই দুটো ক্রিয়েট করছি। তো তারপরে যখন আমরা সাইডে এসে যখন রিফ্রেশ দিছি তখন কিন্তু ইনস্টল হওয়ার জন্য আমার ল্যাঙ্গুয়েজ ইনস্টল করতে বলতেছে, তারপরে আমার ডাটাবেস কি দিছি, পাসওয়ার্ড কি দিছি, এগুলো চাইছে, তারপরে আমি ইনস্টল করছি। তো আপনার সার্ভারের বিষয়টা সেম, সার্ভার প্রথমে আপনি ওয়ার্ডপ্রেস রাখবেন, তো রাখার পরে কি হবে, মানে রাখার পরে যখন আপনি সাইডে আসবেন আগে তো আপনাকে ওয়ার্ডপ্রেস রাখতে হবে, তারপর আপনাকে ওই যে পিএইচপি এডমিন অর্থাৎ মাইস্কুল ডাটাবেস, ওই ডাটাবেসটা ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, ডাটাবেস ক্রিয়েট করার পর যে config.php ওখান থেকে ডাটাবেস চেঞ্জ করেছি, যেটা ডাটাবেস করা হয়েছিল। আমি আপনাদের বুঝাই বিষয়টা। আপনারা অটো ইনস্টলার দিয়ে তো করতে পারবেন, এটা সোজা জিনিস, এখন করা আছে, এটা সোজা জিনিস, কিন্তু তারপরেও এখন সব সার্ভারেই অটো ইনস্টলার আছে। ঠিক আছে, অটো ইনস্টলার দিয়ে করতে পারবেন, কিন্তু তারপরেও অটো ইনস্টলার ছাড়া কীভাবে করা যায় সেটা আমি আপনাদের বলি। ঠিক আছে, হ্যাঁ অনেকগুলো ওয়ে আছে। ফার্স্টে আমি আপনাদের ডিফারেন্টটা বুঝাই। আমি আপনাদের বারবার বলতেছি যে ওয়ার্ম সার্ভারের সাথে লাইভ সার্ভারের ডিফারেন্ট শুধু একটা জায়গায়। ওয়ার্ম সার্ভারের মধ্যে পিএইচপি এডমিন আর লাইভ সার্ভারের মধ্যে মাইস্কুল ডাটাবেস, এই তফাৎটা খালি এই জায়গায়, আর কোনো তফাৎ নেই, একই জিনিস। আর আমরা ওয়ার্ম সার্ভারে কেন কাজ করব বা লাইভ সার্ভারে কেন কাজ করব, ওয়ার্ম সার্ভারে আমরা এতদিন কাজ করছি শেখার জন্য। ওয়ার্ম সার্ভার কিন্তু নট এট অল, সব কিছু না। তো লাইভ সার্ভারটাই আমাদের মেইন। আর লাইভ সার্ভারের মধ্যে এটা হচ্ছে ফ্রি সার্ভার, এই ফ্রি সার্ভার দিয়ে তো আর ক্লায়েন্ট কাজ করবে না, এটা তো অনেক ইরর শো করে, অনেক ঝামেলা করে। আপনি ফ্রি সার্ভারে এত বেটার সার্ভিস তো পাবেন না, বুঝছেন? তো আমরা শুধু এইটা এখন জাস্ট মেকানিজমগুলো জানবো, কোনটার কী কাজ, তাইলেই হবে। এখানে আপনারা
এটাতে লগ ইন করেন। সবাই তো মোটামুটি অ্যাকাউন্ট করছেন, লগ ইনও করতে পারেন। রেকর্ডিং হচ্ছে তো মনে হয়, হ্যাঁ। তো লগ ইন হওয়ার পরে এখানে আপনার এটার আন্ডারে একটা আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি। না, ওয়ার্ডপ্রেস ইনস্টল হয় নাই। ওয়েব ক্লাস জিপ এই ফাইলগুলো আমার মেবি উঠাইছিলাম আমি। আচ্ছা, আমি ফাইল ম্যানেজারে যাই, আমার ফাইলগুলো এখানেই থাকবে। এই যে ওয়েব ক্লাস জিপ, অটো করার পরে এখানেও কিছু ফাইল আসছে যে অটো ওয়ার্ডপ্রেস টাইপ, তো আসবেই তো। অটো ইনস্টল করার পরে আপনার আসবে না, কিন্তু এই ব্যাকআপ ফাইলটা উঠে যেতে পারেনি। উঠবে না ব্যাকআপ ফাইল। এই জিনিসগুলো আমি কেটে দিই, রিমুভ। তো আমার এখানে আমি যখন রিফ্রেশ দেবো কিছুই থাকবে না, জাস্ট 3টা ফাইল থাকবে। ডামি হিসেবে 3টা ফাইল থাকেই, অর্থাৎ আমার সাইডে কিছু নাই। এখন আপনারা অটো ইনস্টলার করলে এই ফাইল ম্যানেজারের ভিতরে কিন্তু ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো সব থাকবে, কারণ ওয়ার্ডপ্রেসটা তো আপনারা ইনস্টল করছেন। ওয়ান সার্ভারে কি আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো ছিল না, তো এখানেও এরকমই সব জিনিস। তবে খেয়াল রাখতে হবে এখানে কোনো ফোল্ডার থাকবে না স্পেসিফিক। আমরা ওয়ান সার্ভার কী করছি, ফার্স্টে একটা ফোল্ডার ছিল, ফোল্ডারের ভিতরে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো, কিন্তু এখানে কোনো ফোল্ডার থাকবে না, ভিতরে সবগুলো ফাইল ভিতরে থাকবে। আমার কথাটা কি বুঝতে পারছেন? এখানেই সবগুলো আলাদা আলাদা ভাবে থাকবে। হ্যাঁ, এখন আপনাদের কোনটা কীভাবে আমি দেখাবো। ফার্স্টে আমি দেখাই অটো ইনস্টলারটা, সবাই বুঝছেন? আচ্ছা, অটো ইনস্টলার ছাড়া কীভাবে ওয়ার্ডপ্রেসটা উঠাবেন এটা এখন দেখাই। আমার এইটা হচ্ছে আমার পার্সোনালি, আমি ওটাতে দেখাই ওয়ার্ডপ্রেসটা কীভাবে উঠাবেন। প্রথমে করবেন হচ্ছে মাইস্কুল ডাটাবেস, এখানে যান। আমার অলরেডি মাইস্কুল ডাটাবেস আছে, এটা ডিলিট করে দিই। সবাই খেয়াল করেন, ডিলিট। আমার এখানে কোনো মাইস্কুল ডাটাবেস নাই, একদম নতুন করে আমি ডাটাবেসটা ক্রিয়েট করব। পাসওয়ার্ড দিতেছি, ক্রিয়েট। এখন ডাটাবেস ইউজার হচ্ছে আমার এটা, আর পাসওয়ার্ড হচ্ছে আমার এইটা। তো ডাটাবেস ইউজার আর ডাটাবেস নেম দুইটা কিন্তু সেম, ঠিক আছে? তো এখন আমি এটাকে কপি করা লাগবে না, আমি এটা জানলেই হবে আমার ডাটাবেসটা কী, আর এটা আমার পাসওয়ার্ড। ওকে, তাছাড়াও আমার এখানে এই ইনফরমেশানগুলো আছে, ইউজার আর ডাটাবেস আর পাসওয়ার্ড, তো এটাই, ঠিক আছে? ফার্স্টে আমার ডাটাবেসটা রেডি করলাম, সেকেন্ডে আসি। এখন আমাদের দরকার কি, উঠানোটা, ওয়ার্ডপ্রেসটা উঠাবো। তো ওয়ার্ডপ্রেসটা কোথায় আছে, দেখি ওয়ার্ডপ্রেস, এখানে ওয়ার্ডপ্রেস আসছে, দেখেন তো। এটা জিপ ফাইলই, এটা যে লোডিং হচ্ছে জিবি, সবগুলো জিবি। না সফটওয়্যার ভারী ভারী ফাইল না, বেরোতে দেরি হচ্ছে। আমি এটা কপি করি, এটাকে কপি করলাম, এখানে পেস্ট করলাম। ওকে, এটা কি যে ওয়ার্ডপ্রেসের মেইন ফাইলটা, ওয়ার্ডপ্রেসটা র ফাইল, এটা ওয়ার্ডপ্রেসের র ফাইল। ওয়ার্ডপ্রেস আমরা তো প্রথম ক্লাসে তো আমাদের দেখাইছেন, আমরা যেটা ব্যাকআপ নিয়েছি ওইটাই, এই ওয়ার্ডপ্রেসটা উঠানো দেখেন। আপনারা বুঝেন না, আমি বলতেছি যে ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেসটা কীভাবে ইনস্টল করবেন। ওয়ান সার্ভারে কি ওয়ার্ডপ্রেস ফার্স্ট ইনস্টল করেন না, এটাই। এখন আমরা লাইভ সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। লাইভ সার্ভারে কয়ভাবে করা যায়, দুইভাবে। এক হচ্ছে অটো ইনস্টলার, আর একটা হচ্ছে আপলোড করে। তো আমি অটো ইনস্টলার করে দেখাইছি, আজকে আপলোডটা করে দেখাই।
আপলোড করতে হবে কোথায়? ফাইল ম্যানেজারে। কারণ কি আমরা লোকাল সার্ভারে ওয়ান সার্ভারে কোথায় করছিলাম? www ডিরেক্টরি, আর এটাই আমার www ডিরেক্টরি অর্থাৎ ফাইল ম্যানেজার। ঠিক আছে, তো আপলোড করার জন্য আমাকে এখানে আপলোডের অপশন আছে। এটা কি? আপলোড। আর এখানে জিপ ফাইল ছাড়া কিছু উঠবে না, এখানে কোনো ফোল্ডার উঠবে না, এই জন্য আমরা জিপ করে নিলাম। আপলোড হচ্ছে, জানি না নেট স্পিড কেমন বা কি। আমার এটা আপলোড হয়েছে, ডাউনলোড হয়েছে, কিন্তু সাইটে কেমন জানি ভাইয়া ঠিক আছে। অটোটা ঠিক আছে, দেখাই অটোটা ঠিক ওইভাবে করা যায় অটো ইনস্টল। তারপরে আমি আপনাদের ম্যানুয়ালি দেখাচ্ছি অটো ইনস্টল। এইভাবে কেউই করবেন না আমি জানি, তারপরে প্রসেসটা আমি দেখাই। কারণ অটো ইনস্টলের সোজা জিনিস না করে কেউ এভাবে করে? স্যার মেন হচ্ছে যেটা কাজ করছি সেটা ওঠে না, কারণ লোকাল সার্ভার যেটা করছি সেটা উঠে না। স্যার কাজ করলাম, এখানে উঠাবো সেটা আমার সেই প্রবলেম। আচ্ছা, দেখাচ্ছি আমি, ওইটাও দেখাচ্ছি। ওইটা ঠিক এভাবে আপলোড হবে। ফুল যে ব্যাকআপটা হচ্ছে না কেন? ওই যে বড় সাইজ আর নেট স্লো ফ্রি সার্ভার। কোনো আছে অন্য কেউ ওই যে আজকে দেখাবো, ফাইল জিলা দিয়ে দেখাবো যদি হয় আর কি। তো সেম জিনিসই এভাবেই উঠবে। এটা ওয়ার্ডপ্রেস উঠেছেন, তখন আপনার সাইটটা উঠাবেন, একই জিনিস। কিন্তু এটা উঠে গেছে কেন? ফাইলটা ছোট, ওইটা ফাইলটা বড়, ইরোর দেখায়। বুঝতে পারছেন? একই জিনিস। তো এটা জিপ আছে, জিপ থাকলে হবে না, এটাকে এক্সট্রাক্ট করেন, আনজিপ করেন, এক্সট্রাক্ট ফাইল আর্কাইভ। এই যে ফোল্ডার হইলো। এখন নাম কি আমার ফোল্ডারের? ওয়ার্ডপ্রেস এত। তো এটা তো ওয়ান সার্ভারে এরকম ছিল, ফোল্ডার ছিল, ফোল্ডারের ভিতরে ফাইলগুলো ছিল। তো যখন আমরা সাইডে গিয়ে রিফ্রেশ দিছি, এখানে ফোল্ডারটা আসছে ওয়ার্ডপ্রেস। তারপর যখন ক্লিক করছি, তারপর আমার সাইটটা ওপেন হয়েছে। কিন্তু এখন এই যে আমার ডোমিনটা, এটা যে কেউ লিখে যদি এন্টার দেয়, তাহলে তো এগুলো আসবে, আমার সাইট আসবে। যখন ওয়ার্ডপ্রেসে ক্লিক করবো তখন আমার সাইট আসবে। কিন্তু আমি তো চাচ্ছি যে ডোমিন লাগবে, সে ডাইরেক্ট আমার ডোমিন লেখার পরেই আমার সাইট আসে। তো এইটাতে ক্লিক করার পরে আসলে তো ঝামেলা। তাইলে আপনার এই ওয়ার্ডপ্রেসের ভিতরে যে ফাইলগুলো আছে এগুলো ঢুকেন, এই যে ফাইল, সবগুলো ফাইল আমার সিলেক্ট করলাম, আমি কপি করব। কপি করলাম, কপি করে আমি বেরোই আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে, তার আগে আমি ডাটাবেসে যাই। আমার এখন ডাটাবেসটা লাগবে, ফাইলগুলো সব এখানে কপি হচ্ছে আর কি। বিষয়টা সবাই বুঝেন? হয়েছে? এগুলো কোথায়? এই যে ওয়ার্ডপ্রেস 0, এই যে এইগুলোই তোমার ফাইল না? আর ওয়ার্ডপ্রেস জিপ, আর এটা এখন কেটে দিলেও চলবে, এই দুটো জিনিস আমার লাগবে না। তো আমি কাকে থাক, এটাই থাক, পরবর্তীতে যদি আবার লাগে থাক। তাহলে ফাইলগুলো আমি না, তাহলে ফাইলে আমি সবগুলো এগুলো নিয়ে আসলাম নাকি? ওকে, এখন আমার এটা লাগবে, আমার এটা কপি করলাম ডাটাবেসে। তো আমি সাইডে এসে একটা রিফ্রেশ দিয়ে দেখি আমার সাইডে কি হয়। এখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে বলবে ম্যানুয়ালি। এতক্ষণ ওই ফোল্ডারগুলো ছিল, এখন আমাকে বলবে কি ইনস্টল করো। তো আমি কন্টিনিউ দিব। তো আমাকে বলতেছে ডাটাবেস, হোস্ট, পাসওয়ার্ড এগুলো রেডি আছে কিনা। স্যার আমার তো কোনো ইনস্টল করতে হবে ডাটাবেস, অটো ইনস্টল না, না অটো জানো, অটো ইনস্টল করতেই হবে, ইনস্টল ছাড়া ডাইরেক্ট হওয়ার তো কথা না। ম্যানুয়ালি করছি না আমার, তারপর আমি সাইটে রিফ্রেশ দিছি হয়ে গেছে, অটো হয়ে গেছে। অটো হবে না কখনোই, এটা কখনোই সম্ভব না। আমারটা হয়েছে ডাটাবেস তৈরি করছে, আগে থেকে মেবি ডাটাবেস আপলোড করা ছিল। আমি আপনাকে বলি, আগে থেকে মেবি ডাটাবেসটা আপনি আপলোড করে রাখছেন, ওই ডাটাবেসের গুলাই এটাতে দিয়ে দিয়েছেন, এই জন্য হয়ে গেছে। আমি তো নতুন করে ডাটাবেস ক্রিয়েট করছি, আগে ডাটাবেস ডিলিট। আমি ডাটাবেস নতুনই করছি এখানে এসে। হবে না, আমি তো করলাম, আমার তো হয় নাই। হবে না, নিশ্চয়ই কোনো না কোনো গন্ডগোল আছে।
তো ডাটাবেস নেম দেই, আমি ইউজার নেম দেই আর পাসওয়ার্ড দিছিলাম ডাটাবেস থেকে config.php তে আমি দিছি, দেওয়ার পর তারপরে এখানে আপলোড করছি। ডাটাবেস। আচ্ছা, আপনার এখানে মেবি আগের ডাটাবেস ছিল বা নতুন করে ক্রিয়েট করছেন, ওই ডাটাবেসের আন্ডারে আপনি একটা ডাটাবেস আপলোড করছেন, উঠাইছেন কোনো ডাটাবেস, মানে নতুন করে ডাটাবেস ক্রিয়েট করছি। মানে যদি আমার মতো ডাইরেক্ট সিম্পল এরকম ডাটাবেস ক্রিয়েট করছেন? হ্যাঁ, করার পর আমি মানে এই ওয়ার্ডপ্রেসে এই config.php তে যায় ডাটাবেসটা দিয়ে দিছি, তারপর আপলোড করছি। না করলে তো ব্লক হয়ে গেল। হয়ে গেছে। আচ্ছা, ওইখানে গিয়ে দিয়ে দিয়েছেন ডাটাবেস? হ্যাঁ, তাহলে হইতে পারে, কারণ হচ্ছে কি আমি যে ফাইলটা যে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতেছি এটা তো ফ্রেশ একটা ওয়ার্ডপ্রেস, এখানে কোনো কিছু নাই। আমি যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেছি এটাতে কিন্তু কিচ্ছু নাই। কিচ্ছু নাই বলতে কোনো ডাটাবেস নেই। আমি যদি কনফিগটা এখন ঢুকি, আমি যে ওয়ার্ডপ্রেসটা এখন করলাম এটাতে কি কোনো কনফিগ আছে? মানে কোনো ডাটাবেস, কোনো কনফিগ ফাইলটাই তো নাই, এটা তো র ফাইল। তো এটাতে যদি আমি কনফিগ ফাইল বানাই বা কনফিগ যে স্যাম্পল পিএইচপি যে ফাইলটা আছে ওই ফাইলটাতে গিয়ে যদি আমি ডাটাবেস দিয়ে দিই, তাহলে তো আমার আর এখানে এগুলো ইনস্টল করার কোনো দরকার নাই, এটা তো অটো আছেই। আমার এখন নাই দেখে আমি ডাটাবেসটা দিতেছি, এটাই বলছি। তো এই কারণে হয়তো আপনার এটা হয়েছে আর কি। তো একদিক নিয়ম এভাবে করবেন। ইরর কেন? আমারটা হয় না, তো আমি অনেক দূর চেষ্টা করছি, হয়ে গেছে। This either means the username database wconfig php file incorrect or cannot contact the database server localhost. পাসওয়ার্ড কি দিছিলাম আমি? তাই কি লোকাল হোস্টে থাকে? হ্যাঁ, এখানে লোকাল হোস্টই থাকবে। আচ্ছা, আমার পিএইচপি মাই অ্যাডমিন কোথায়? কনফিগ স্যাম্পল, কনফিগ পিএইচপি তো এখন হবে না, এটা হবে স্যাম্পল। আমি ডাটাবেসে যাই, ডাটাবেস তো আমার ঠিকই ছিল না। মাই পিএইচপি মাই অ্যাডমিনে যাই, ইউজার নেম ডাটাবেস এগুলোতে প্রবলেম বলতেছে। তো এখানে ডাটাবেস তো এটাই, এই লোকাল না, এই ফ্রি সার্ভার এই সমস্যা। এটা তো আমার ডাটাবেস। আচ্ছা, ডাটাবেস আর এটা তো একই দিছিলাম আমরা না? পাসওয়ার্ডটা চেঞ্জ করি, 1 2 3 1 2 3 4 5 1 2 3 4 5। কি মিসিং সামথিং? ডাটাবেসটা মানে দেখি আমার কোনো ডাটাবেস নেই। এক দুই তিন চার পাঁচ র্যাঙ্কাস কি 6 ক্যারেক্টার হবে।
র্যাঙ্কাস কি ইউজার না? ইউজার, এটা কি আমার পাসওয়ার্ড? আচ্ছা ডব্লিউপি কনফিগ ফেলে যাই। এটা না, database name, database পেস্ট করলাম। পেস্ট করলাম। আর এটা কি পাসওয়ার্ড? সেভ। আর এটাকে আমি রিনেম করে দিই কনফিগ, স্যাম্পল না দিয়ে কনফিগ পিএইচপি। হচ্ছে না, আমি আমাদের সার্ভারে যদি এটা থাকতো আমি দেখা দিতে পারতাম আপনাদের। স্যারকে আমি বলছিলাম আজকে সার্ভারের আমাদের সার্ভারটা দেওয়ার জন্য, ঠিক আছে? তাহলে আমি খুব ভালো করে দেখা দিতে পারতাম। এখানে সমস্যা না, একই নাম দিলে সমস্যা। সামথিং রং, ঠিক আছে? ব্যাকএন্ড হচ্ছে না, যে কোনো ফাইল ক্রিয়েট করলে ক্রিয়েট হচ্ছে না। না আসার কোনো কারণ নাই, কারণ আপনার ডাটাবেজের ইউজার নেম দিলেই তো আসবে না। কিন্তু এখানে তো কোনো কাজ হইতেছে না, জানি না, মেবি সার্ভারের সমস্যা হইতে পারে, কিন্তু আমাদের প্রসেস ঠিকই আছে। ইউজার নেম আর পাসওয়ার্ড, না হবে না, কোথাও কোনো রং আছে। দ্য এন্টার মিনস দ্য ইউজার নেম এন্ড পাসওয়ার্ড ইনফরমেশন ইন ইউর ডব্লিউপি কনফিগ পিএইচপি ফাইল ইনকারেক্ট or we cannot contact the database server at localhost. ও তাদের এখানে localhost মানে এটা হবে না। You should be able to get info from your web host if localhost does not work, মানে localhostটাও কাজ করতেছে না এখন, তাদের স্পেশালি কোনো ইয়ে আছে, ঠিক আছে? না অটো ইনস্টল তো আমি দেখাইতেছিলাম যে এভাবে কীভাবে ইনস্টল করব। তো আপনারা
একটা জিনিস খেয়াল করেন, আসলে ফ্রির 3 দোষ থাকবে, যে বলা আছে না সস্তার 3 অবস্থা না কি জানি বলে। এখন দোষ অনেক কিছুই থাকবে। এখন ওয়ার্ডপ্রেসটা তো এতটুকু পর্যন্ত আপনারা তো চিনেন, তো এতটুকু চিনলে এখানে আমাদের ঘটকা রাখতে চাইসা যে আমাদের ইউজার নেম আমরা দিলাম, ঠিক আছে, হ্যাঁ, ডাটাবেস দিলাম, পাসওয়ার্ড দিলাম, আমরা তো সবই, যে আমাদের ইনফরমেশন সব ঠিক আছে, তাই তো, কিন্তু হচ্ছে না কেন? মেবি এই যে ডাটাবেস হোস্ট, লোকাল হোস্ট, এটা হচ্ছে আপনার কিছু কিছু সার্ভারে তাদের স্পেসিফিক সার্ভারের আপনার ইয়ে দিয়ে দিবে। যেমন এখানে বলা হচ্ছে কি, ইউ শুড বি এবল টু গেট দিস ইনফো ফ্রম ইউর ওয়েব হোস্ট ইফ লোকাল হোস্ট ডাজ নট ওয়ার্ক। অর্থাৎ আমাদের এই লোকাল হোস্ট যদি কাজ না করে, তাহলে আমাদের সার্ভারের সাথে কন্ট্যাক্ট করে তাদের স্পেশালি কোনো, মানে যদি এই ওয়েব হোস্ট যদি অন্যটা থাকে, ডাটাবেস হোস্ট, ঠিক মাইস্কুয়েল দিতে হবে নাকি? আচ্ছা, মাইস্কুয়েল হোস্ট, এটা মনে হয় হইলেও হইতে পারে, না হইলেও মানে না হওয়ার কিছু নাই, জানি না কিছু, এরকম আমার কখনো হয় নাই। সব সার্ভারই আপনার লোকাল হোস্ট কাজ করে, তো এটা তো মানে আপনার ফ্রি, এই কারণে যত সব ঝামেলা হয়ে গেছে, ঠিক আছে, এটাই সমস্যা। এই যে ডাটাবেস হোস্ট, এখানে সমস্যা ছিল, বুঝতে পারছেন? হ্যাঁ, আপলোড করলেন গুগল, হ্যাঁ এত সোজা, গুগলে অ্যাসিভ করতে হবে, 3 মাস পরে পাবে, এত লিঙ্ক দিলে পাবে, কিন্তু গুগলে সার্চ দিলে পাবে না। তো এই এতটুকু বুঝছেন কিসে? আমাদের সমস্যা হয়েছিল কোথায়? লোকাল হোস্টে। আপনারা ভাইবেন না যে তাহলে ওয়েব হোস্ট মনে হয় এখানে লোকাল হোস্ট হবে না, এইটাতে লোকাল হোস্ট চাই নাই, এটাতে তারা স্পেসিফিক একটা হোস্ট দিয়ে দিছে, ডাটাবেস হোস্ট। আমি যতই লোকাল হোস্ট দেই কোনো কাজ হবে না, ঠিক আছে, এটা দিতে হবে না, এটা হচ্ছে তাদের একটা ইয়ে আর কি। কিন্তু অন্য সব সার্ভারে কিন্তু এটার কোনো সিস্টেম নেই, লোকাল হোস্টই থাকে, এটা চেঞ্জ করার কোনো দরকার নাই, বুঝছেন আমার কথা? বুঝছেন? এখন কি পারবেন ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে? সাইট টাইটেল শেষ, আর এটা দেখার কিছু নাই। তারপর আপনারা বললে আর একটু দেই, আমি এখানে ইউজার নেম দেই, আচ্ছা আপনাদের দেই এখানে ওয়েব ক্লাস, পাসওয়ার্ড ওইটাই দিব, সব কিছু আগের মতোই। সার্চ ইঞ্জিনে এটা ইয়ে করে রাখবো, ইনস্টল করবো, সাকসেস লগ ইন। তাহলে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায় দুইভাবে, আমরা করতে পারি, অটো ইনস্টলার দিয়ে করতে পারি, ম্যানুয়ালিও এভাবে করতে পারি, ঠিক আছে। এখান থেকে আমি সাইট দেখি, আমার সাইটের নাম এটা, আর এটা আপনি আপনার পিসি থেকে দিলেও আপনি দেখতে পারবেন লাইভ সার্ভার। হ্যাঁ, এইচটিটিপি লাগবে না, শুধু এটা লিখলেই আসবে, এইটা লিখলেই আসবে, ঠিক আছে, এই সাইট। ওকে, এখন বুঝছেন ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করে। আর এই সেম ওয়েতে আপনার ওই যে ইয়াটা ব্যাকআপ ফাইলটা সেম ওয়েতে উঠাবেন। যদি কোনো প্রবলেম হয় পিএইচপি মানে যে কনফিগ পিএইচপি যেটা আছে, ডব্লিউপি কনফিগ পিএইচপি, ওইখানে গিয়ে চেঞ্জ করে দিয়ে উঠাবেন। আচ্ছা, ব্যাকআপ ফাইলটা উঠবে, যেহেতু আমাদের ওয়ার্ডপ্রেসটা উঠছে, ব্যাকআপ ফাইলটা উঠবে, তবে এটা মানে আচ্ছা আমি আরেকটা ওয়েতে দেখি আমাদের ব্যাকআপ ফাইলটা উঠে কিনা। আচ্ছা, এটা তো আমাদের সাইট আমরা করে ফেলছি, তাই তো? এখন ওয়ার্ডপ্রেসের একটা ব্যাকআপ ফাইল ছিল না? ওয়ার্ডপ্রেসে, আচ্ছা আমি এই সাইটটাকেই আমি আবার উঠাই, দেখি উঠে কিনা। এটা আমাদের ডাটাবেস, পিএইচপি মেইনে যাই, এগুলো আমার ডাটাবেস, আমি সবগুলো চেক দিই, চেক অল, এক্সপোর্ট, গো। এখন যে সাইটটা উঠাইলাম না, এটাই আমি আবার উঠাইতেছি, দাঁড়ান দেখাই উঠে কিনা দেখি আমরা। তো করলাম, হয়ে গেছে নাকি? ওকে, তাহলে আমাদের এখন লাগবে কি, এই ডাটাবেস নেমটা আর ইউজার নেমটা, এই দুটো জিনিস কিন্তু আমাদের লাগবে। ড্যাশবোর্ডে যাই,
মাথায় ঢুকান, ফাইল ম্যানেজারে যাই, একটা ফাইল আমার ওয়ার্ডপ্রেস আর এটা, এই দুটো জিনিস আমার লাগবে না, আমি কেটে দিই। এই সবগুলো জিনিস আমি এক্সট্রাক্ট করি জিপ। ওকে, কি নাম আমার এটার? আর্কাইভ। আমি এটাকে রিনেম করি ব্যাকআপ। ঠিক আছে, তো আমার সব যা আছে, আচ্ছা আগে ব্যাকআপটা আমি নিয়ে নিই। এটা কি করব, আমি ডাউনলোড করব। ডাউনলোড কি হইতেছে না হয় নাই? ডাউনলোড এখনো শুরু হয় নাই। আচ্ছা এটাকে আপলোড, ডাউনলোডের সিস্টেম তো আছেই। এটা ডাউনলোড হচ্ছে না কেন? ডাউনলোড হবে। এসকিউএল ফাইলটা আছে, ওটা নাই। হচ্ছে না। আচ্ছা যাই হোক, আমরা দেখি এই ফাইলজিলা এফটিপি ক্লায়েন্ট যেটা, ওইটা দিয়ে আমরা আজকে কাজ করব। আর আমাদের তার আগে এফটিপি অ্যাক্সেস ড্যাশবোর্ডে যাই। যদি মানে ক্লায়েন্ট আমাকে cPanel না দেয় তাহলে আমরা কিভাবে কাজ করব? তো এফটিপি যে অ্যাক্সেস, এফটিপি অ্যাকাউন্ট, এখানে যাই। এফটিপি, এটা আমার এফটিপি ডিরেক্টরি, এটা ইউজার নেম, এটা পাসওয়ার্ড কি দিছি আমি ভুলে গেছি। আচ্ছা এফটিপিটা আমি কেটে দিই। কোন এফটিপি নাই, আমি নতুন করে ইউজার নেম দিই। পাসওয়ার্ড দিই। ওকে, পাসওয়ার্ড আবার দিতে হবে। ক্রিয়েট। ও ডিরেক্টরি কই? এটা কিছু এখানে কি কোনো আছে নাকি? দাঁড়ান আমি দেখি না। ডিরেক্টরি, দুনিয়ার ঝামেলা তো। এফটিপি হোস্ট, এটা এফটিপি, এটা ইম্পোর্ট ইউজার নেম, এটা পাসওয়ার্ড যে কী দিছি, চেঞ্জ অ্যাকাউন্ট পাসওয়ার্ড, পাসওয়ার্ড, আচ্ছা পাসওয়ার্ড দিই। পাসওয়ার্ড হয়ে গেছে না? তাহলে কোথায় যাব আমি? এফটিপি কই? ড্যাশবোর্ডে যাই। এফটিপি কোথায়? এটা এফটিপি কই? এফটিপি অ্যাকাউন্টস অ্যাক্সেসরি, এটা হচ্ছে আমার এফটিপি অ্যাক্সেস। ঠিক আছে, তো এখন এফটিপিটা কি, এটা দিয়ে কিভাবে কাজ হয় আমরা এখন দেখব। তো ধরেন আমার ক্লায়েন্ট ইয়ে দিল না, তার cPanel-এর অ্যাক্সেস দিল না, তখন সে দিল কি শুধু এফটিপি অ্যাক্সেস। তো আমরা এই যে ফাইলজিলা ক্লায়েন্ট একটা সফটওয়্যার, এটা আপনারা নামায় নেবেন, বেশি অল্প কিছু মেগাবাইটের ফাইলজিলা নামান সফটওয়্যার। এটা ওপেন হচ্ছে। এই হচ্ছে ফাইলজিলা।
হোস্ট, ইউজার নেম, পাসওয়ার্ড আর পোর্ট, এই 4টা জিনিস লাগবে। হোস্ট হচ্ছে আমার এটা, কপি করি, হোস্ট দিলাম, পোর্ট 21, ইউজার নেম এটা, আর পাসওয়ার্ড তো আমি দিছি। পাসওয়ার্ড যদি ওইখানে কপি করে না দিই, ওটা কপি করলে হবে না, ওটা তো 00 আছে, ওটা পাসওয়ার্ড হবে না। এখানে পোর্ট কত 21 না, 21 পোর্ট দিলেও হয় না দিলেও, কারণ কি সব ইয়ারই 21 থাকে, 21 না থাকলেও 20, তো 21 না দিলেও কোনো সমস্যা নেই, দিলেও কোনো সমস্যা নেই। তো আমি অটো কুইক কানেক্ট, আমার এটা কিসের মধ্যে ঢুকছি, এই যে এটা হচ্ছে আমার লোকাল সাইট, আপডেট চাচ্ছে আর কি, আমি আপডেট দিব না। তো এখানে খেয়াল করেন আমার এই জিনিসগুলো হচ্ছে আমার আমার ড্যাশবোর্ড, এটা হচ্ছে আমার মানে ড্যাশবোর্ড বলতে আমার পিসি, এটা এই সাইডটা আমার পিসির ইনফরমেশান, আর এই সাইডে আমার ওয়েবের ইনফরমেশান। ফাইল ম্যানেজার আমরা এখন আছি কোথায়, এটা কোথায়, এটা এই যে ওয়ার্ডপ্রেসের ফাইল কনফিগ পিএইচপি, নিচে আসেন আরও আছে, বুঝতে পারতেছেন এটা কোনটা, ফাইল ম্যানেজারটা না। আর এই ব্যাকআপ যে নিয়েছিলাম, এটা নাম দিয়েছিলাম যে ব্যাকআপ, এটা কিন্তু আমাদের ফাইল ম্যানেজার, আপনারা চিনতে পারতেছেন আমরা এখন কোথায় আছি, আমরা ওয়ার্ডপ্রেসের ফাইল ম্যানেজারে আছি আমরা। তাহলে এই ফাইল জিলা দিয়ে আমরা কি করতে পারি, কারো ফাইল ম্যানেজারে ঢুকতে পারি, কিন্তু ডাটাবেস ওই জন্য কিছু কিন্তু করা যাবে না। ফাইল জিলা দিয়ে শুধু এটাই করা যাবে, তার ফাইল ম্যানেজার আমি ঢুকতে পারবো। তো এখন আমরা এতক্ষণ ডাউনলোড করতে পারতেছিলাম না, তো এই ব্যাকআপ ফাইলটাই তো ডাউনলোড করতে চাইছিলাম আমরা, তো আমরা এখন এখান থেকে ডাউনলোড দিই, এটা 6 মেগাবাইট ডাউনলোড। এটা কোথায় ডাউনলোড দিছি, এখানে কোন ফোল্ডারে, কোথায় হচ্ছে আল্লাহ জানে এটা, হ্যাঁ ইউজার ডেস্কটপ ব্যাকআপ নাকি, ওকে ব্যাকআপ ফাইলটা নামতেছে, তো নামতে থাক, দেখাই আমি। এটা ডাউনলোড দিলেন না, ঠিক সেম এবার এখান থেকে এই যে আমার ডেস্কটপে যেখানে আছে এখানে আপলোড দিলেই হবে। আমি দেখাই আপনাদের, আজকে সব কনফিউশন আমি দূর করে দিচ্ছি। এই জিনিসগুলো একটু ক্রিটিক্যাল এবং এটা 1-2টা ক্লাস, এইগুলোর জন্য এক্সট্রা ক্লাস নিতে হয়, তো আমি আপনাদের ডিটেলসে দেখাচ্ছি আর কি। আমি হাইড করে গেলেও পারতাম এই বিষয়গুলো, কারণ এগুলো আপনাদের এত এখন জরুরি না, আর একটু পরে লাগবে। তো যেহেতু আপনারা কোর্স করতেছেন, এখানে আমি জাস্ট ওইগুলোও দেখাচ্ছি। ব্যাকআপ ফাইলটা এই যে, তো এটা আমার কিন্তু পুরো ব্যাকআপ। আপনারা এতদিন বলতেছিলেন যে আপনারা এখান থেকে ফাইল ম্যানেজারে উঠাইতে পারেন না, তো আজকে থেকে এটা দিয়ে যেখানে রাখা আছে ডেস্কটপে যদি রাখা থাকে, এই যে ব্যাকআপ ফাইল, এটাকে আপনি আবার আপলোড করে দিলে ঠিক এখানে আবার চলে আসবে। করতেছি আমি 1 মিনিট, এটা আগে হয়েছে এটা আমাদের, তো সবগুলো জিনিস আমি ডিলিট করে দিই, শুধু আমি ব্যাকআপ ফাইলটাও ডিলিট করে দিই। ব্যাকআপ ফাইলটা আমাদের নামাইছি তাই না, ডিলিট হয় না, ডিলিট তো মনে হয়েছে। আচ্ছা যাই হোক, হইলে হোক, এটা আমরা সাইডে আসি, সাইড দেখবো যে এখন নাই মনে হয়, আছে, ডিলিট হয় নাই, কি দেখ কানেকশন লস, এই যে ডিলিট হয়ে গেছে, এখন ডিলিট হয়ে গেছে, নাই। আমরা যদি এখানে আসি, এসে রিফ্রেশ দিই, দেখবো আমাদের সাইট নাই, কিন্তু আমাদের ব্যাকআপ আছে, সাইট ডিলিট হইতেছে আর কি। এই যে ডিলিটিং 79 আইটেম এগুলো হইতেছে, ঠিক আছে, ডিলিট হোক। আচ্ছা, এত কাহিনি বাদ দিয়েও আপনারা চাইলে ফাইল ম্যানেজার থেকেও এই সবগুলো ডিলিট করে দিতে পারেন। এই দিয়ে কোনটা হয় নাই, এখানে হচ্ছে ডিলিট, এই যে ডিলিট হইতেছে, এই যে ডিলিটিং,
এটা তো অনেক বড় না, প্রায় 6-7 মেগাবাইট। তো একটা ফাইল ডিলিট করতেছে, এই জন্য সময় লাগতেছে। এই যে 29 আইটেম এই যে ডিলিট হইতেছে, দেখেন হইতেছে। আর আপনারা ওয়ার্ডপ্রেস এবং অ্যাভাডা থিম এই জিনিসগুলো এবারটা তিনটা কি এখান থেকে আপলোড করা যাবে? সব একই জিনিস। হ্যাঁ, আপনারা এই জিনিসগুলো বুঝবেন তখনই যখন লোকাল হোস্টটা অ্যাভাডা থিম কাস্টমাইজেশন, তারপরে যে সার্ভারের বিষয়গুলো যখন আস্তে আস্তে বুঝবেন তখন এইগুলো বুঝবেন। সব একটার সাথে আরেকটা রিলেটেড। আচ্ছা, এত দেরি করে লাভ নাই, আমি এখান থেকে ডিলিট করে দিই। ডিলিট, সাইড নাই। আর এখান থেকে আমরা এটাকে ডিসকানেক্ট করে দিই। তো আমাদের সাইট নাই, ঠিক আছে। তো ফার্স্টে আমাদের কিন্তু ড্যাশবোর্ডে যেতে হবে। তো একটু আগে আমরা কি করছিলাম, মাইস্কুল ডাটাবেসটা উঠাইছিলাম না? তো আমরা মাইস্কুল ডাটাবেসটা ডিলিট করে দিই। এই দুটো কিন্তু লাগবে, ডাটাবেস নেম আর ইউজার নেম। এটা আমরা একটু সেভ করে নিই। আর না থাকলে কোনো সমস্যা নেই, আমাদের ব্যাকআপ ফাইলের ভিতরে এটাকে আমরা যদি এক্সট্রাক্ট করি, এই যে ব্যাকআপ, এই যে সবগুলো আমার পিসিতে হইতেছে, কারণ আমি এক্সট্রেট হেয়ার দিছি। তো এক্সট্রেট ওই ফোল্ডারটা এক্সট্রেট করে না, মানে এক্সট্রেট হেয়ার দিছি, এই কারণে সবগুলো ফাইল বেরিয়ে গেছে। এখানে আমার দরকার কি, কনফিগ স্যাম্পল না, কনফিগ পিএইচপি। এটা এই যে ডাটাবেস নেম এগুলো আছে, ঠিক আছে। তো আমি তাহলে ডিলিট করে দিই। শেষ। তা আমার কিছুই নেই, আমার সাইডের ডাটাবেসও নাই, আমার সাইটও নাই, কিন্তু সাইডের ব্যাকআপ আছে। এসকিউএল ফাইলটা আছে না, এসকিউএল ফাইলটা কই? এসকিউএল ফাইলটা কই? একটু আগে নামাইলাম, আপনারা দেখেন তো, দেখতে পারতেছেন কিনা এটা? হ্যাঁ, এটাই তো নাকি ওয়েব ক্লাস 1? এটা ওকে, দেখি না, আর পেজ লাগলে হবে না। তো এখন আমরা করব কি, প্রথমে আবার নতুন করে মাইস্কুল ডাটাবেস করব। ব্যাকআপ দেখাই, ব্যাকআপটা দেখেন কি নাম, এটা ছিল না, ডাটাবেস নেম ছিল এটা, আর র্যাঙ্কাস ছিল এটা, পাসওয়ার্ড ছিল এটা, সেম জিনিস, ক্রিয়েট। তার মানে ডাটাবেসটা ক্রিয়েট কমপ্লিট। তো ডাটাবেসটা এখন উঠাবো এটার আন্ডারে, পিএইচপি অ্যাডমিন। ওকে, তাহলে ইম্পোর্ট, চুজ ফাইল, ডাউনলোডস, এটা গো। ইম্পোর্ট হয়ে গেল। ওকে, তাহলে আমার ডাটাবেসটা রেডি। তাহলে এখন আমি উঠাবো কি, উঠাবো হচ্ছে, এখন আমার উঠাইতে হবে
হ্যাঁ, ফাইলটা উঠে যাবে। ফাইলটা আমরা ফাইল ম্যানেজার থেকে উঠাবো, কিন্তু বড় দেখে উঠে না, নাকি বড় দেখে উঠে না ফাইলটা। তো এই ফাইলটাকে আমরা এফটিপির সাহায্যে উঠাবো। আগে এটি ডিলিট করি আমি, খারাপ দেখা যায়। আপনাদের কি তারা আছে? সারাদিন ক্লাস করেন আজকে, ঠিক আছে? মাথা নষ্ট হয়ে তারপরে যান, সমস্যা নেই, 5টা বলতে পারবো। করেন, আমার আপত্তি নেই। দোয়া করেন যাতে আমার রোজা আছি তো ওইটা যাতে না ধরে আর কি। ব্যাকআপ ফাইল, তো ফাইল জিলা ক্লায়েন্টে যাই। তো এখানে গিয়ে মানে বলতেছে বারবার নিউ ভার্সন, তো আমি দরকার নাই আমাকে সময় নষ্ট করে, আপনারা লেটেস্টটা করে নেবেন আর কি। তো সেম ওয়েতে হোস্ট নেম কি আমাদের সব মনে আছে না, ভুলে গেছি আমি নিজেই। তো চাই এফটিপি অ্যাক্সেস কোথায়? জিমেইলে মেসেজটা পাঠায় দেন, ওখানে অ্যাক্টিভ আছে। আমার এখানে আছে, এই অ্যাকাউন্টটা আমার অনেক আগের। এই যে এটা না, এটা অনেক আগের, 6-8 মাস আগের অ্যাকাউন্ট, তো অনেক নিচে পড়ে রয়েছে। এটা কোন খুঁজবো কে? এখান থেকে আমি ঢুকি। এই যে তো এফটিপি, কিন্তু আপনারা এই যে স্মার্ট এফটিপি আর ফাইল জিলা, তো এখানে ফাইল জিলাতে যদি ক্লিক করেন তাহলে এফটিপিটা কিন্তু এখানেই ওপেন হবে। ও এখানে ডাউনলোড করতে বলতেছে, তো আমাদের ডাউনলোড আছে, থাক, এটা দরকার নেই। অনেক সার্ভারে কি হয় আপনার এই যে এইটাতে ঢুকেন, এই যে এফটিপি হোস্ট না, এটাতে গিয়ে দেখি ইউজার নেমের পাসওয়ার্ডটা চাইতে পারে এখানে। এই যে ইউজার নেম পাসওয়ার্ড, এটা চাইলেই এখান থেকেই কিন্তু আপনারা ঢুকতে পারবেন। এই যে ইউজার নেম এটা, আর পাসওয়ার্ড আমি দিছিলাম এটা। তো এতগুলো ওয়ে আপনাদের দেখাইতেছি, ওয়ে অনেকগুলোই আছে। এই যে আপনার ইয়েতে ঢুকে গেছেন এখানে, তো এখান থেকে আমরা কিছু করতে পারতেছি না, শুধু ঢুকে দেখতে পারতেছি। আমাদের ফাইল ম্যানেজারটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কোনো কিছু আপলোড করার কোনো ওয়ে আছে এখানে? বাদ দেন। তো আমি ইউজার নেমটা কপি করি এখানে দেই, পাসওয়ার্ডটা দিয়ে আগে পরে হোস্ট নেমটা দিব। হোস্ট নেমটা পরে দিতেছি। হোস্ট নেমের আগে কখনো www বা http এই ধরনের কিছু দেওয়া যাবে না, তাহলে কিন্তু হোস্ট নেম কাজ করবে না, শুধু নাম দিতে হবে। ওইটা এফটিপি ক্লায়েন্টের, এটা কোনো সমস্যা নেই। www এবং http এই জিনিসগুলো দেওয়া যাবে না, শুধু নাম হবে। আপনি চাইলে কুইক কানেক্ট দিয়ে ঢুকতে পারবেন, কিন্তু আমরা বারবার এই যে একটু আগে একবার ঢুকলাম, এখন একবার ঢুকতেছি, সেভ করা নাই আমার জিনিসটা। আপনি চাইলে এখান থেকে এই যে এটা আছে না, এটা দিয়ে সাইট ম্যানেজার, এটা থেকে আপনি এই অ্যাক্সেসগুলো সেভ করে নিতে পারেন, পরে জাস্ট কানেক্ট দিলেই কানেক্ট হয়ে যায়। কিন্তু আমরা তো বারবার করতেছি, কিন্তু একবার এখানে গিয়ে সেভ করে নিলেই হবে। যাই হোক, আমি এইভাবেই দেখাই। এগুলো আরও ডিটেলস ক্লাস দেখা গেছে যে আপনার এগুলো দেখাইতে দেখাইতে আমার আজকে সারাদিন কভার হয়ে যাবে, অনেক কিছু আছে, এটা একদিন 2 দিনে সম্ভব না। আর এত কিছু এখন দেখাইতে গেলেও আপনাদের মাথায় কাজ করবে না, কারণ আপনারা এখনও অ্যাভারা থিম ওইগুলো ভালো করে কাস্টমাইজ করেন নাই, বা ওয়ার্ডপ্রেসের অনেক বিষয় আছে আপনারা কাস্টমাইজ করেন নাই। তো আমার ফাইল কিন্তু এমটি, কিছু নাই। এটা আমার কিন্তু ফাইল ম্যানেজার। তো আমার ডেস্কটপে আমি রাখছি ব্যাকআপ ফাইলটা কোথায়? এটা। তো আপনি চাইলে এই সবগুলো ধরুন ব্যাকআপ ফাইলটাকে যদি এক্সট্রাক্ট করি, তাহলে আমার ওয়ার্ডপ্রেসের ফাইলটা বেরোবে না। তো ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো এই সবগুলো কিন্তু এখান থেকে কপি করা যায়। আপনি এই যে এগুলো কপি করে যখন আপনি আপলোড দিবেন, তখন এখানে আপলোড হয়ে যাবে। মানে আমি বলতেছি যে ব্যাকআপের ভিতরে যে ফাইলগুলো আছে সবগুলোকে কপি করে যদি আপলোড দেন, তাহলে এখানে হয়ে যাবে। আর আপনি শুধু ব্যাকআপ ফাইলটা যদি আপলোড দেন, সেটাও হবে। এই যে হচ্ছে, হ্যাঁ এখানে ফোল্ডার হবে, হ্যাঁ ওইখানে ফোল্ডার হয় না, কিন্তু এখানে ফোল্ডার হবে, বুঝছেন? সবগুলো ফোল্ডার মানে কপি করে
আপলোড দিলে সবগুলোই চলে আসবে, কিন্তু আমি শুধু ব্যাকআপ ফাইলটা দিছি এখন, দিয়ে পরে আমি এক্সট্রাক্ট করব। তো আপনারা বলতেছেন বড় বড় মেগাবাইট আসে না, এভাবে দিবেন, আসবে। এইটার উপরে একটু এবারটা তিনটা আপলোড দিয়ে দেখেন। আচ্ছা, আর এগুলো আপনাদের মানে ঘাটাঘাটি করতে হবে, বুঝছেন? ঘাটাঘাটি না করলে বুঝবেন না। এই যে আমার ব্যাকআপ ফাইল এটা, ঠিক আছে? তো এটা আমি এক্সট্রাক্ট করতে পারি। এখান থেকে এক্সট্রাক্ট করার অপশন নেই। আচ্ছা, সমস্যা নেই, আমার সাইজ যেহেতু উঠে গেছে, আমি আমার ইয়ে থেকে আমি করব। উঠে গেলেই তো হয়, পরে তো আমি এক্সট্রাক্ট করে নিতেই পারি। ওই এক্সট্রাক্ট হবে না, তার মানে আপনারা ওই সবগুলো ফাইলকেই কপি করে আপলোড দেবেন, ওই এক্সট্রাক্ট ফোল্ডারটা দরকার নাই, বুঝছেন? ওপেন একটা নাহলে আরেকটা ওয়ে, একটা নাহলে আরেকটা ওয়ে আমরা তো পাবোই কোনো না কোনো। কিসে হ্যাঁ সমস্যা হয়ে গেছে, কি কয়? এটা কি আজকে নতুন? এটা তো কবে থেকে করলাম আমি। হ্যাঁ, আমার কি কয় নাই বলে? আমার কি সব বাদ করে দিল নাকি এতক্ষণ যা করলাম? হ্যাঁ, না না না, এটা তো আমার জিমেইল। এতক্ষণ আমি তো এটাই ছিলাম, এই যে আমার এখানে হোস্টিং কতগুলা সার্ভার তারা মনে হয় মানে ক্যান্সেল করে দিয়েছে আর কি। তো কি করবো এখন কিছুই বুঝতেছি না। কি বলে তারা এইসব কাহিনী? পারবেন এখন, পারবেন আপনারা? এটা কি আর দেখানোর দরকার আছে? তা আমার দিয়ে যে খাটাইতেছেন, আপনারা নিজেরা করতেছেন না কেন এই জিনিসগুলো? হোস্টিঙ্গার ইন্ডিয়া, এটা ইন্ডিয়ান, এটা ইউকে। থ্যাংক ইউ ফর সাইনিং। হ্যাঁ মানে কি, আমি কি আজকে সাইনিং করলাম এটাতে? ওই যে আমার অ্যাকাউন্ট সব আছে, তো কি কয়? কি কয় একটু আগে কি বললো? ফাইল ম্যানেজার, ওই আবার এই যে ইন্ডিয়া, এই দেখছেন ফ্ল্যাগ ইন্ডিয়ার 404 ইরর। ইন্ডিয়ার হবে কেন? এটা ইউকে না? ইউকে। আচ্ছা যাই হোক, আপনারা পারবেন তো, তাইলেই হবে। আর কিছু আপনারা দেখেন না, কারণ আমাকে তো ওয়ার্নিং দিচ্ছে অনেকদিন ধরে। বুঝতেছি না এরকম কেন হচ্ছে। আমার তো সব এখানে ঠিকই আছে। এটা সাইড থেকে ব্যাকআপ ফাইল, আমি ব্যাকআপ ফাইলটা এক্সটেন্ড করতে পারতেছি না এখান থেকে, কারণ ফাইল ম্যানেজারে ঢুকলেই সমস্যা হচ্ছে। ইন্ডিয়া চলে যেতেছে, ওপেন দিলে ইন্ডিয়া চলে যায়। ইন্ডিয়া চলে গেছে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এটা ফ্রি তো, এটা হইতেই পারে। আপনারা তো বুঝছেন বিষয়টা। এখন কিছু না, এখন জাস্ট হ্যাঁ। আচ্ছা আমি এক্সটেন্ড করিয়ে দিই, তারা এটা এক্সটেন্ড করিয়ে দিই, ঝামেলার দরকার নাই, আমি এক্সটেন্ড করে দিয়েছি। এক্সটেন্ড ব্যাকআপ, এটার ভিতরে ফাইল যে ক্লায়েন্টের ভিতরে অ্যাকসেপ্ট করা যাবে? এক্সটেন্ড করার অপশন নাই, এটা আমরা তো ট্রাই করলাম। এটা না, এটা ফাইল পারমিশন আছে, কপি, রিনেম, ডিলেট, রিফ্রেশ, নিউ ডিরেক্টরি, এন্টার, নাই এক্সটেন্ড। তো এক্সটেন্ড করার দরকার নেই, কারণ তারা তো অপশন রাখছে, তার অপশন রাখছে না যে পুরা ফোল্ডার দেওয়ার, তো এই জন্য এক্সট্রা অপশনটা রাখে নাই, এক্সটেন্ড করে নেই আর কি। তো আমার সমস্যা নেই, এইগুলো এক্সটেন্ড করবো। তো আমার ব্যাকআপ ফাইল
ডেস্কটপ ব্যাকআপ কই, ব্যাকআপ দেখেন তো আপনারা, ব্যাকআপ এগুলোই তো নাকি? আমি সব কপি করি, কপি হইল না, তো আমি এখন আপলোড দিই, আপলোড, এখানে আপলোড হচ্ছে, ঠিক আছে। তো আপলোড হোক সব, তারপর আমরা ঢুকবো সাইটে, দেখি আমাদের সাইট হয় কি না, নাকি আবার কোনো সমস্যা হয়। এখানে অ্যাভারা থিম আপনারা উঠাইবেন, এখানে wp config php ফাইলটা যে আপলোড হচ্ছে আর কি, config php এর ভিতরে থিম, তারপর প্লাগইন থাকে না, এই থিমের ভিতরে আপলোড করে দেবেন সোজা জিনিস, যেভাবে আমরা লোকাল হোস্টে করছি, মানে ওয়াল সার্ভারে ও অ্যাভারাটা করে দেবেন। আর ফুল ব্যাকআপ সাইট অটো ইনস্টল করছিনা যেটা, হ্যাঁ। আমাদের এবার থিম আছে, হ্যাঁ এবার থিম আছে, ওইটা অটো ইনস্টল হয় না, ওটা আপনার কোনো জায়গায় সমস্যা আছে, আপনি উঠাইছেন যে, ওর আগে করা ছিল ওইটারে সম্ভবত উঠাই দিছে। হ্যাঁ হ্যাঁ আপনার ওইটাই, না না এবার থাকবে না। তোমার লিংকটা বান্দা করা আছে নাকি? সব দেওয়া লাগবে। স্যার আমার দুটোভাবে হয়েছে আর কি, ওইভাবে ম্যানুয়ালি করছি, স্যার ওখানে আপডেট করছি শুধু আপডেটটা, কিন্তু হয়েছে কিন্তু এটা বাইরে আছে, পুরোটা আমি ক্যান্সেল দিয়ে দিয়েছি, দেওয়ার পর তার অটো যে এখানে আছে সেখানে এসে করছি, ডাটাবেস দিছি, সব থেকে আপডেট হয়েছে অর্ধেক করে দিয়ে, আপনি অটো যেটা করছেন কিন্তু এবার থিম ছিল কিছু ছিল না, ব্ল্যাঙ্ক ছিল, পুরোটা আমি কাজ করতেছি সেটা বুঝতে পারছি, ওইটা উঠানোর সময় সমস্যা হয়েছে। আপনি উঠাইছেন না, ওই যে ডাটাবেস চেঞ্জ করে উঠাইছেন, ওই কারণে ওই আপনার আপনি মনে হয় দুইবার উঠাইছেন, মানে একবার হচ্ছে ব্যাকআপটা উঠাইছেন আর একবার অটো ইনস্টলার করছেন। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে আপনি ব্যাকআপ ফাইলটা যখন উঠাবেন, ব্যাকআপ ফাইলটা উঠানোর পরে মানে ওয়ার্ডপ্রেস কিন্তু একটা কাজ করবে, এখানে একবার ব্যাকআপ উঠাইছেন আরেকবার অটো ইনস্টল করছেন, পরে অটো ইনস্টল করলেও কিন্তু কাজ করবে না, ব্যাকআপ যেটা আগে উঠাইছেন ওইটাই কাজ করবে। ওয়ার্ডপ্রেস কিন্তু একটা সার্ভারে কি ওয়ার্ডপ্রেস দুইটা কাজ করে? আপনার ওয়ান সার্ভারে তো ফোল্ডারের ভিতরে ছিল, কিন্তু এখানে তো কোনো ফোল্ডারের ভিতরে কাজ করে না, ডাইরেক্ট তো আপনার দুইটা ওয়ার্ডপ্রেস একসাথে কাজ করতে পারে না, পারবে না। তো এই কারণে আপনার আগেরটা নিয়ে নিয়েছে আর কি ব্যাকআপ, পরে যত অটো ইনস্টল করেন কোনো লাভ নাই, ব্যাকআপের মধ্যে যা ছিল তো স্যার আসলো না, অটো ইনস্টল করার পর আসলো, কি জানি কোনো সমস্যা হইতে পারে, এরকম মিস্টেক হইতেই পারে, মানে এগুলা খুঁজবেন, ঘাটাঘাটি করবেন। তো আমার সাইটটা এখন আপলোড হচ্ছে না, কারণ আমার সাইটটা উঠে নেই, যে উঠতেছে, উঠুক তারপর আমরা দেখি। তো এখন বলেন, এখন নেক্সট ইয়ে কি, আপনাদের তো এখন মোটামুটি বুঝছেন সব প্রবলেম, আপনাদের সলিউশন আছে। থিমসের মধ্যে স্যার হোম পেজটা শো করাতে পারছে না, মানে পেজ অন্যটা শো হয়ে গেল, কেন? আপনাকে সিলেক্ট করতে হবে, অবশ্যই হোম পেজ তো যে রিডিংয়ে গিয়ে, সেটিংয়ে গিয়ে রিডিংয়ে দিবেন না, আপনারা বুঝেন নাই কি দেখালাম আপনাদের? ওপেন দেওয়া আছে, তোমার কিছু পেজ দিছি না, ওগুলা মানে ওপেন করলে এগুলো আমি নিজের মতো একটা স্যার নিজের মতো একটা পেজ মানে ক্রিয়েট করছি, ওটা মানে হোম পেজে দিল, তো ওইখান থেকে দিবেন, এবারে কোনো পেজ না, নিজে ওইখান থেকে দিবেন, আপনারা মনে নাই সেটিং রিডিংয়ে গিয়ে দিবেন, সেটিংসে রিডিং আছে না একটা অপশন, স্ট্যাটিক পেজ, এতদিন পরে দেখাইতে আসছে আপনাদের, কি দেখা আপনাদের মনে আছে কারো যে কিভাবে দিবেন? সেটিংসে গিয়ে রিডিং অপশনে গিয়ে স্ট্যাটিক পেজ, পোস্ট পেজ আর আপনার মনে নাই, ভালো করে প্র্যাকটিস করেন নাই ভালো। স্যার মোবাইল মেনু আসে কেন? আর এখানে ক্লিক করলে তারপর আসে, হ্যাঁ 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 আসবে, আর ডেস্কটপ বা ল্যাপটপ স্ক্রিন, আমার তো হয়েছে স্যার, আমার আসে, আপনার সার্ভার ও আসবে কেন? এটা হচ্ছে আপনার স্ক্রিনের সমস্যা, মানে সমস্যা বলতে আপনার ল্যাপটপে যেরকম দেখা যাবে দেখেন, মোবাইলে যেতে হবে, এটা না 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 আমি বলি করা যাবে না, এটা
রেসপন্সিভলি বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি যাতে আমাদের সাইডের মোবাইলে আর ট্যাবে যে যেটা সেম দেখা যাবে এরকম না, কারণ স্ক্রিনে সমস্যা আছে, ওটার স্ক্রিন অনুযায়ী হবে। ওটা স্ক্রিন অনুযায়ী হবে। কিন্তু কোনো জিনিস নষ্ট হলে কিনা আমার ওইটা হচ্ছে দেখার বিষয়। কথা বুঝছেন? তাহলে যেখানে স্ক্রিন আছে এখানে আমি কলাম দিয়েছি 3টা, কিন্তু এখানে নিচে এই তো ওইভাবে আসবে, এক কলামে এইভাবে আসবে, ঠিকই আছে। আপনি একটা কাজ করতে পারেন, এই ফায়ারফক্স আছে না, সরি ক্রোম আছে না, গুগল ক্রোম, এই ব্রাউজার দিয়ে ঢুকেন। ঢোকার পরে অপশনে ক্লিক করে দেখবেন যে ডেস্কটপ, মানে সি ডেস্কটপ একটা অপশন আছে, ওখানে ক্লিক করলে ডেস্কটপে যেরকম দেখা যাবে আপনার স্ক্রিন, আপনার এই সাইটটাও ওখানে এরকমই দেখা যাবে। আপনি এখন দেখেন যদি গুগল ক্রোম থাকে ওটা ইনস্টল করে, মোবাইলে হ্যাঁ মোবাইলে, ওই ডেস্কটপের মতো দেখা যাবে। মানে ডেস্কটপে আপনার সাইটটা যেরকম দেখা যায় ওই ক্রোমের মধ্যে ওইরকম দেখা যাবে। তবে রাইট মাউস ক্লিক করে, মানে রাইট অপশন ক্লিক করে এখানে একটা গুগল ক্রোমের মধ্যে একটা অপশন আছে যে সি ডেস্কটপ, সি লাইক ডেস্কটপ না কি যেন একটা অপশন আছে, আমি করছি, হ্যাঁ তারপরেও ডেস্কটপ মধ্যে, হ্যাঁ এরকম আছে। কিন্তু আপনি এভাবে আপনার ইয়াতে যেরকম দেখা যায়, পিসিতে আমরা যেরকম দেখি মনিটরে, আপনার ফোনের মনিটরে কখনোই এরকম দেখা যাবে না। স্যার কাউন্টার বক্স এখানে আগে 20 হয়ে গেল কাউন্টার বক্স কি? 20 তারপর 80 যে কনফিগারেশন হ্যাঁ এরকম দিয়েছেন। 2008 বারবার দেখলাম অনেক জায়গা অনেক পরিমাণে দিচ্ছি, সব ঠিক আছে, আপনার ভিডিও দিচ্ছি, আমার সব ঠিক আছে, আমি খালি 80% দিচ্ছি, 80% যা। 20 তো 20টা অর্ডার নিয়ে নেয়, তারপরে ওরা আসি না, ফার্স্টে 20 থাকে। কিন্তু কলম দিছি দুই কলম, একটা কলম দেওয়ার অপশন আছে ওখানে হ্যাঁ। দিছি না, কলাম যে দুইটা দিছেন, আচ্ছা ইয়া কটা দিছেন? কোনো সমস্যা নেই। কলাম দুটো দিছেন ঠিক আছে, কিন্তু কাউন্টার বক্স কটা দিছেন? কাউন্টার বক্স একটা দিছি, ভালো করে দেখেন কটা দিছেন, একটাই দিছি। কারণ এখানে তারা ভুল করার কিছু নাই, ভুল আপনি করবেন। বক্স তো একটাই আসে, ডেস্কটপ একটা কেন, বক্স একটার ভিতরে 20 80 দিয়া ই করে। তা আপনি কি দিছেন? মানে আপ এবং ডাউন যে অপশনগুলো আছে এগুলা হ্যাঁ আপনি আসলে আপনি আমি দেখি আপনার এটা কি সমস্যা। তাহলে আপনি 2080 দিছেন, না শুধু 80 দিছি, আমি বারবার একটু দেখছি। হ্যাঁ আমার এখানে ই করা যাবে স্যার, এই যে এখানে বুঝছি আমি। সব এডিট করা যাবে। এডিট তো মানে এটা দিয়ে করে। হ্যাঁ আসবে স্যার, লোডিং হয়ে গেছে তো ডাটা এগুলো সব নতুন 10 মিনিটের ভিতরে, কালকে জাস্ট কালকে হয়েছে। এটা হ্যাঁ আচ্ছা দেখেন, আমার দেখান তো ফাইলটা ওপেন হইলে, মানে যদি পেজটা ওপেন হয়, এখন আপলোড হচ্ছে। মিস্টেক হলে আপনাদের হবে, ওই তারা মিস্টেক করবে না, আর আমার বেলায় মিস্টেক হবে না, আপনাদের বেলায় মিস্টেক হবে। মিস্টেক হয়েছে, কিন্তু আমি নিজে খুঁজে পাইতেছি না। অবশ্যই তো মিস্টেক হয়েছে। তো এখন বলেন আর কি দেখাবো? কমার্স দেখাবো আজকে? হ্যাঁ দেখা যাবে। ও কমার্স দেখে আজকে। আল্লাহ হাফেজ। ভাই ওয়ার্ডপ্রেসে ভুলা যায়, ওইটা কি বের করার এতদিন পরে এটা কি? এটা তো আমি 3বার দেখাইছি। না, এটা তো ওয়ার্ডপ্রেসেরটা না, এটা তো আমরা তো মানে ইয়েটা ওয়ার্ডপ্রেসের ক্রিয়েট করছে ডাটাবেসেরটা তো জানি। ওই যে পিএইচপি এডমিনে গিয়ে চেঞ্জ করবেন, পিএইচপি এডমিনে গিয়ে ওই যে এখানে ডব্লিউবি ইউজার আছে না, ওখানে তো লেখা আছে, ওই থেকে। ওখানে তো দেওয়া আছে। হ্যাঁ 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 আপনাদের এটার ইয়া কি দিছিলাম কি মনে আছে? ওয়েব ক্লাস 1 দিছিলাম। ঢুকছে না? আচ্ছা দেখেন, ও কমার্সের জন্য প্লাগইন ইনস্টল করতে হবে প্রথমে। কি অবস্থা!
ফ্রি তো ফ্রি। একটু পরে আবার ইন্ডিয়া চলে যায়, ওই চিন্তা আছে। স্যার এবারটা তুলে গেল এবারটা ওই পারবেন, এবারটা আপনারা পারবেন, আমার দ্বারা করেন না, আপনারা করেন, কারণ এখানে সময় নষ্ট হচ্ছে, আপনারা করতে পারবেন না। এবারটা তো এই যে ডব্লিউবি কন্টেন্টের ভিতরে গিয়ে ওইখান থেকে আপনারা এইখান থেকে যেমন কন্টেন্টের ভিতরে থিম আছে না, কন্টেন্টের ভিতরে থিম আছে। আচ্ছা আমার কাজ চলতেছে এখন, আপলোড চলতেছে, আপনারা ধরুন যেখানে রাখছেন মানে করার দরকার নেই, দেখাই দিন আর কি। এই যে এবারটা, এটা এবারটা না, হুম। এই যে এবারটা থিম, এটা এই দুইটা, তো এগুলো তো এক্সট্রাক্ট ফাইল এখানে উঠলে আমরা ওই এখান থেকে এক্সট্রাক্ট করতে পারি। তো সোজা জিনিস, এটাকে এক্সট্রাক্ট করে দিবেন, এই যে এটার ভিতরে ঢুকেন, এই কন্টেন্টের ভিতরে থিম অপশন যাইতে হবে, থিম অপশনে গিয়ে তারপর আপলোড করতে হবে। ওই যে আসছে। এই থিমস এখানে যাইতে হবে, এই যে 3টা থিম আছে, আপনি যে এইখানে এবারটা তো এটা তো জিপ আছে, আনজিপ করে আপলোড করবেন। আসছে তো আসছে, আচ্ছা দেখি নিয়ে আসেন। ঠিক আছে বুঝছেন, এখন থিমটা কীভাবে করবেন এটা বুঝছেন, এই থিম কীভাবে করবেন বুঝছেন? কোথায় এটা কাউন্টার বক্স, ধ্যান করতেছে, হ্যাং না এই আমারটা ওই না এখানে করছি ব্যাপারটা ছাড়া আরো আসলে হয়েছে। আচ্ছা কাউন্টার বক্সটা আমি দেখাবো এখানে, ঠিক আছে আজকে। গান বসতে আমি পারি স্যার। তো তাহলে সমস্যা কি তাই, মানে ভালো করে এখানে দেখেন, এই যে অপশনে গিয়ে দেখেন তো এখানে কোনো সমস্যা আছে কিনা, একটু ভালো করে দেখেন, এডিট করে এডিট অপশনে যায় নাই তখন দেখেন এখানে গিয়ে দেখেন, তো বুঝছেন, খেয়াল করেন এখানে, তো থিমটা এইভাবে আপলোড করে দেবেন, সোজা জিনিস, আপলোড করে দিলে এখানে আপলোড হয়ে যাবে, এই তো একই সোজা জিনিস, কঠিন কিছু না। ঠিক আছে, তো আমি আজকে দেখাবো ও কমার্স অ্যাড নিউ, এটা একটা প্লাগইন, মানে ই কমার্সটা আমরা ওয়ার্ডপ্রেসের ভাষায় এটাকে বলা হয় ও কমার্স। তো এটা একটা প্লাগইন আছে, ও কমার্স এক্সেল ইন ই কমার্স, ওটার নাম এইটা। তো এটা সেল হয়েছে কতবার, 8,24,505 বার। 45,000 হ্যাঁ আচ্ছা স্যার 45,500 না, কত জানি 42 লাখ কত জানি, ইনস্টল করেন। আমরা ফ্রি করব, হুম, আমরা কিনবো না ফ্রি। হ্যাঁ এটা ফ্রি। ফুটবল না ফুটবল আমার সাইট কি উঠছে, আমাদের সাইট এটা না, আমারটা ভিতরে করছিলাম, যে ইন্টারনাল এরর দেখায় আপনারটা ভিতরে তো এটার ভিতরে, হ্যাঁ হ্যাঁ সাইটটা উঠছে কিনা দেখি। ওকে ঠিক আছে, তাহলে আমরা ফাইল জিলে দিয়ে করতে পারি, শেষ। ওকে তাহলে আমাদের সার্ভারের পার্ট শেষ। দরকার নেই সার্ভার, আমরা এখন এটা থেকে করি, ও কমার্সটা দেখাই দিই। আর আপনাদের নেক্সট ক্লাস নিব গ্রাফিক্সের, তারপরে আর কি কি আর কি আছে, কিছু উইজডেম দেখাবে বুঝলেন। উইজগেট প্লাগইন যে কয়টা দেখাইছি, এইখান থেকে 70টা প্লাগইন এটা একদিনে পারবেন না, এগুলা এক বছরে করবেন। উইজডেম দেখাচ্ছি ইম্পর্টেন্ট কয়েকটা তো প্লাগইন আপনাদের দেখাইছি আমি, হ্যাঁ এগুলা ইম্পর্টেন্টের শেষ না, কত ইম্পর্টেন্ট আছে আমি কত দেখাবো। এই যে এটা একটা প্লাগইন ও কমার্স, তো যাক এটা আমরা পরে আলোচনা করি, আজকে আমরা ও কমার্সটা দেখি। তো এখন আমাদের বলতেছে ও কমার্স প্লাগইনটা ইনস্টল হয়েছে, তো বলতেছে ইনস্টল ও কমার্স পেজ। তো ও কমার্স পেজটা যখন ইনস্টল করব,
পেজটা মানে সব পেজ, অর্থাৎ আমি প্রোডাক্ট যদি অ্যাড করি তাহলে আমার প্রোডাক্টগুলো কোথায় থাকবে, সবগুলো প্রোডাক্ট একটা পেজের আন্ডারে থাকবে। যেমন আমরা পোস্ট যেগুলো দেই ব্লগের আন্ডারে থাকে, ঠিক সেম এইভাবে আমরা একটা কমার্স পেজ ইনস্টল করব, যেটা যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট আমার ওই পেজেই থাকে। কমার্সটা কি থিমের আন্ডার? কি এটা? না, না, এটা প্লাগইন, এটা plugin। ওয়ার্ডপ্রেসের আন্ডারে, মানে এটা প্লাগইন, থিমের সাথে এটা কোনো সম্পর্ক নাই। তবে অনেক থিম এখন ও কমার্স থিম পাওয়া যায়, ওই ও কমার্স থিমের মধ্যে মানে এই প্লাগইন অটোই ইনক্লুড করা থাকে। তো ও কমার্স কি রেডি? হ্যাঁ, সেটিংসে যাইতে বলতেছে, আমি সেটিংসে যাই। এই যে ও কমার্স প্রোডাক্ট আর ও কমার্স দুটো অপশন আসছে এখানে। জেনারেল, তো এটা বলতেছে যে কিছু ইভেন্ট আছে ও কমার্সের, মানে এক্সট্রা আমার জন্য 20% ডিসকাউন্ট দিব। তা আমি বলতেছি যে দরকার নাই, ঠিক আছে। তো বেজ লোকেশন, আপনি আপনার যেই শপটা বা বেচাকিনি হবে এটা কি বাংলাদেশ ভিত্তিক হবে না ওয়ার্ল্ডের, মানে আপনি কোথায় বসে বিক্রি করবেন, আপনার দোকানটা কই? বাংলাদেশ বাগেরহাট না বরিশাল না গাজীপুর ফেনী না ঢাকা? সেলিং লোকেশন, আপনি কি সেল করবেন কই, হোল ওয়ার্ল্ডে না স্পেসিফিক কান্ট্রি? আপনি স্পেসিফিক কান্ট্রি দেন, এখানে দেন আফগানিস্তান, তারপরে এখানে দেন বেলজিয়াম দেন, বাংলাদেশ দেন। এই 3টা কান্ট্রিতে আপনি সেল করবেন। আপনি সিলেক্ট অল দিলে কিন্তু সব কান্ট্রি হয়ে যাবে। তারপরে কাস্টমার অ্যাড্রেস, অর্থাৎ কাস্টমার যেখানে থাকে ওই অ্যাড্রেস নাকি সব বেস, আপনার এই শপিং যে অ্যাড্রেস ওই অ্যাড্রেস বেস, মানে ডিফল্ট কাস্টমার অ্যাড্রেসটা কী হবে? এটা হচ্ছে জিওলোকেট অ্যাড্রেসই থাকে। স্টোর নোটিশ, এটা এনাবল করি আর এখানে লিখে দেই কি, ওই যে আমি লিখছিলাম মনে আছে কি যেন লিখছিলাম, সারা দেশে পণ্য ডেলিভারি দেওয়া হয়, এটাই হচ্ছে নোটিশ। তো আপনার টাকা না কি ডলার কি হবে, আপনার চিহ্ন কি হবে? বাঙালি না, বাঙালি টাকা। তো টাকার চিহ্নটা কি পরে থাকবে না আগে থাকবে? পরে। তো এই যে এই ইউনিট, এটা দিয়ে আমরা প্রকাশ করব। সেভ চেঞ্জ, সাইডে আসি, আমরা যে স্টোরটা দিলাম নোটিশটা, এটা দেখা যাবে এখন। সারা দেশে পণ্য ডেলিভারি দেওয়া হয়, এটা একটু মোটা হয়ে গেছে যার কারণে আমাদের জিনিসগুলো আমরা দেখতে পারতেছি না। তো আপনার বাসায় গিয়ে দেখেন, আমার স্ক্রিনটা ছোটো তো যার কারণে বেশি মোটা দেখা যাচ্ছে। আপনাদের বাসায় কি মোটা? হ্যাঁ, সিএসএস দিয়ে কমাবেন। এগুলো মানে আমি এত কিছু তখন যাবো না, এইটা আপনারা করবেন, এটা আপনাদের কাজ। আর এটা নিচে আসছে একটাই কারণে, যে উপরে যে কালো বাটটা দেখতেছেন এটা কারণে এটা নিচে নেমে গেছে, ঠিক আছে। আর এই কারণে এইগুলো ভিতরে ঢুকে গেছে। তো উপরে কালো বাটটা কেন? আমি যখন লগ ইন করছি এই কারণে আমার এটাও এখানে দেখাচ্ছে, কিন্তু আপনারা শুধু সাইডে ঢুকলে কিন্তু এই জায়গাটা থাকবে না, তাহলে আপনাদের নিচের এটা উপরে উঠে যাবে না, বুঝছেন? তো এই আর কি, এগুলোর কাস্টমাইজ করবেন। এই যে কাস্টমাইজ করবেন সিএসএস আছে, সিএসএস দেখো না। তারপর আমি প্রোডাক্টে আসি, আমি কিন্তু ও কমার্সের ভিতরে এই সেটিংস অপশনে আছে। প্রোডাক্ট ইউনিট হবে কেজি, ডাইমেনশন হবে সেন্টিমিটার, প্রোডাক্ট রেটিং এনাবল, মানে কেউ আপনার প্রোডাক্টের রেটিং দিতে পারবে না ভালো খারাপ, তো আমি এনাবল করে রাখছি। ডিসপ্লে, আপনার প্রোডাক্টগুলা কোন পেজে থাকবে, সব পেজে। আপনি চাইলে অন্য কোনো পেজ সিলেক্ট করতে পারেন। সব পেজ ডিসপ্লে, অর্থাৎ আপনার প্রোডাক্টের পেজটা কি থাকবে, প্রোডাক্ট থাকবে না ক্যাটাগরি থাকবে এবং সাব ক্যাটাগরি থাকবে, না প্রোডাক্ট এবং ক্যাটাগরি থাকবে? আমি বললাম যে না, শুধুই প্রোডাক্ট থাকবে। তারপর ডিফল্ট ক্যাটাগরি ডিসপ্লে, এখানেও সব প্রোডাক্টই দিয়ে রাখি।
ডিফল্ট প্রোডাক্ট শর্টিং, অর্থাৎ আগে কোন প্রোডাক্টগুলো থাকবে পরে কোন প্রোডাক্টগুলো থাকবে। তো ডিফল্ট শর্টিং কাস্টম অর্ডারিং প্লাস নেম, এখানে হচ্ছে নাম অনুসারে প্রোডাক্টগুলো হবে এবং অর্ডার অনুসারে আপনার একটা প্রোডাক্ট কত সেল হচ্ছে এটা আগে থাকবে। ঠিক আছে, তো এটা গেল। আর ক্যাটালগ ইমেজ, সিঙ্গেল প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট থাম্বনেইল, এগুলোর সাইজ বাড়ায় কমায় দেওয়া যায়। এখানে যদি সাইজ বাড়ান কমায় দেন তাহলে এই যে রিজেনারেট থাম্বনেইলস এই প্লাগইনটা ইনস্টল করতে হবে, নাহলে আপনি এখানে যত বাড়ায় দিবেন বা কমাই দিবেন এই ইফেক্টটা পড়বে না। তো হার্ড ক্রপটা আমি দেই না সাধারণত। আর হার্ড ক্রপ দিলে হবে কি আপনার প্রোডাক্টটা ক্রপ হয়ে থাকবে, মানে একদম ফিট হয়ে থাকবে, মানে এটা দেখতে একটু অন্যরকম থাকবে, ফিট হয়ে থাকে। আর সফট থাকবে, হার্ড ক্রপ না, মানে ভেসে থাকবে না, একটু হালকা হয়ে থাকবে প্রোডাক্ট ইমেজগুলো। সেভ চেঞ্জ। তারপর আমরা আসবো চেক আউট, ট্যাক্স, তারপরে ডাউনলোডেবল প্রোডাক্টস, ইনভেন্টরি, শিপিং, অ্যাকাউন্টস, এগুলো আলাদা বিষয়, একটু ডিপের বিষয়। ট্যাক্স, আপনাদের দেশে ট্যাক্স যদি আপনি অ্যাড করতে চান ট্যাক্সের এটা ফাংশন। তো আমি বেসিক জিনিসগুলো দেখাই, আর বাকি জিনিসগুলো লাগে না, ট্যাক্সও লাগে না, শিপিং টিপিং এগুলো লাগে না। দেখাই চেক আউটটা দেখাই আমরা টাকাটা কীভাবে ইয়ে করব। কুপন, অর্থাৎ কুপনটা এনাবল করা আছে, আপনি একটা কুপন দিলেন, কুপনের নাম ধরেন ওয়েব ক্লাস বা সামথিং। তো এই কুপনটা যে অ্যাপ্লাই করবে, নামটা যে অ্যাপ্লাই করবে তার জন্য কিছু ডিসকাউন্ট 20%, এটাই হলো কুপন আর কি। তো চেক আউট কার্ড পেজ, আমি কার্ড রাখলাম, চেক আউট পেজ, চেক আউট, টার্মস অ্যান্ড কন্ডিশন, এটার জন্য যদি আপনি স্পেসিফিক কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে আপনার এই ও কমার্সের শপিংয়ের জন্য, তাহলে আপনি এখানে একটা পেজ বানায় ওটা সিলেক্ট করে দিতে পারবেন। পে, অর্ডার রিসিভ, এর পেমেন্ট মেথড, তিনটা যা আছে তাই থাকবে। তো এখন পেমেন্ট গেটওয়ে, এখানে আসেন। তো আপনি পেমেন্টটা কি, ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার, পেপাল, ক্যাশ অন ডেলিভারি, চেক পেমেন্ট, এই 4টা অপশন এখানে আছে। এছাড়াও আপনি এর বাইরে অনেক অপশন আছে, যেমন আপনার ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড, এই ধরনের পেমেন্ট থাকতে পারে, তবে ওইটার জন্য আলাদা প্লাগইন ইনস্টল করে করতে হবে। আর ও কমার্স প্লাগইনের সাথে এই 4টাই অপশন আছে। তো সবাই পেপালটা ইউজ করে, ঠিক আছে। তো আপনি পেপালটা এখানে ক্লিক করে সেভ দেন। হ্যাঁ করেন, একটা সিলেক্ট থাকে, মানে বাই ডিফল্ট একটা, আমি 4টাই করতে পারবেন মানে। আচ্ছা আমার বাড়ি থেকে ফোন আসতেছে, একটু রিসিভ করি। আচ্ছা দেখেন, তো আমাদের এখন এটা সেটিং হয়েছে, ঠিক আছে, চেক আউট। তো পেপালটা সেট করতে গেলে সেটিংসে, মানে ওয়ার্ল্ড ওয়াইড পেপালটাই সাপোর্ট করে, তো আমাদের পেপালটা শিখতে হবে। গেটওয়ে ডিসেবল, অর্থাৎ গেটওয়ে ডিসেবল কেন দেখি, এটা লোয়ার সেটিং আছে, এগুলো একটা সেটিং আছে, এখানে যাই, গেটওয়ে ডিসেবল, পেপাল ডাজ নট সাপোর্ট ইউর স্টোর কারেন্সি। ও আচ্ছা, আমার তো টাকা, মানে আমি তো বলছি শুধু বাংলাদেশে আমি বিজনেস করব, মানে আমার বেস লোকেশন বাংলাদেশ দিছিলাম এবং কারেন্সিটা হচ্ছে টাকা দিছিলাম। তো এখন এই কারণে বলতেছে যে তোমার এই যে কারেন্সির সাথে এই পেপাল তো জানা, পেপাল তো ডলার ট্রান্সফার করে, টাকা ট্রান্সফার করে না, তো পেপালটা এখানে কনফিগার হবে না। কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড, মানে আমরা যে ক্লায়েন্টের কাজ করবো তখন পেপালটা হবে, কারণ আমরা তখন ক্লায়েন্ট বলে দেবে ইউএসএ বা সে অন্য কোনো লোকেশন দেবে। বাংলাদেশে করতে চাইলে আমাদেরকে অন্যটা ডিরেক্ট ব্যাঙ্ক বা চেক, এই দুইটা জিনিস করতে হবে, বা ক্যাশ অন ডেলিভারি জিনিসগুলো করতে হবে আর কি। তো ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফারে আমরা করি। আবার আপনি চাইলে বিকাশও করতে পারেন। তো বিকাশ করার জন্য আমার একটা বুদ্ধি বা নিজের একটা ক্রিয়েটিভিটি নিজেই আমি আবিষ্কার করছি, সেটা হচ্ছে কি, যেমন ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার, এখানে গেলে আপনি এই যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক শর্টকোড, আইবিএন, এই জিনিসগুলো দিলেই, সেভ দিলেই কিন্তু আপনার সেট হয়ে যাবে। কিন্তু আরেকটা হচ্ছে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকেই আপনি বিকাশ হিসাবে ইউজ করতে পারেন। কীভাবে, টাইটেল এই জায়গায় আপনি এখানে লিখতে পারেন যে বিকাশ, বা আপনি মানে যা খুশি এখানে তাই লিখেন। এখানে বিকাশ দেওয়ার পরে আপনার এই যে এই জায়গায় আপনি লিখে দেন কি, যে তোমার পেমেন্টটা তুমি এই নাম্বারে পাঠায় দাও, বিকাশ করে দাও। আপনার একটা পার্সোনাল নাম্বার দিলেন, ওই নাম্বারটা সে
বিকাশ করে আপনাকে পাঠিয়ে দেবে টাকা। তো ঠিক এই সেম জিনিসটাও এখানে লিখবেন, মানে এগুলো ডিরেকশান দেওয়ার পরে সেভ দিবেন। তো এটা সেভ হয়ে গেছে অলমোস্ট। তো আমাদের মানে সেটিং কমপ্লিট। আর শিপিং ট্যাক্স এই জিনিসগুলো আমাদের নেসেসারি না, আমাদের জাস্ট এই কনফিগার এখন যতটুকু আমরা করছি এই এতটুকু হচ্ছে বেসিক কনফিগার, আর ডিটেলে আরও অনেক কনফিগার আছে। তো তারপরে আমাদের নেক্সট স্টেপ হলো প্রোডাক্ট। প্রোডাক্টে আসি। কোনো প্রোডাক্ট আমাদের নাই, আমরা প্রোডাক্ট অ্যাড করি। আচ্ছা, আমরা একটা প্রোডাক্ট নামাই এখানে। সব এই অবস্থা নেট। আচ্ছা ধরেন আমি এটাই নামাই। লিঙ্কটা কপি করে দেওয়া যায় না, আমরা প্রোডাক্টের ইমেজ দিব, লিঙ্ক দিব না। এটা একটা ব্যাক সাইড, আমরা দেখি তো ফ্রন্ট সাইড, ব্যাক সাইডের একটা নেই, সব ফ্রন্ট সাইড। এই এটা নিতে পারি। তারপর আমরা গ্যালারির জন্য আমরা আচ্ছা যাই হোক, আমরা আরেকটা নেই, এটা নেই, তিনটা নিলাম। এখানে আমার প্রোডাক্টের টাইটেল দিব কি, সিম্ফনি, সিম্ফনি এক্সপ্লোর সামথিং। এখানে দিলাম কি ডেসক্রিপশন, আমার প্রোডাক্টের কত গিগাহার্টজ প্রসেসর, কত র্যাম, কত, তারপর আমার ক্যামেরার কত, রেডিও সাপোর্ট করে কিনা, এফএম আছে কিনা, এই ইনফরমেশনগুলো ডিটেল এগুলো এখানে দিব। সেকশন। তারপরে এখানে হচ্ছে প্রাইস, সিম্পল প্রোডাক্ট, ভেরিয়েবল প্রোডাক্ট, অর্থাৎ আমার এটার যদি কালার থাকে আবার সাইজ থাকে ওগুলো আলাদা আলাদা আমি দিতে পারি, দরকার নাই, আমি জাস্ট সিম্পল প্রোডাক্ট হিসেবে রাখবো। তো এখানে এই যে রেগুলার প্রাইস আমি দিলাম হচ্ছে 10,000 টাকা, আর এটা দিলাম সেল প্রাইস 8,000 টাকা, অর্থাৎ আমি ডিসকাউন্ট দিছি কত, বেশি হয়ে গেছে না? ওকে। আর এখন শর্ট ডেসক্রিপশান, এটা হচ্ছে ব্রড ডেসক্রিপশান এখানে, আর এটা হচ্ছে আপনার শর্ট ডেসক্রিপশান। এটা তো তারপরে আমার লাগবে হচ্ছে ফিচার ইমেজ। ফিচার ইমেজটা হচ্ছে আমার এটা, তারপরে আমি গ্যালারি ইমেজ দিব। দুইটা গ্যালারি ইমেজ আমি দুইটাই দিলাম। অনেক সময় থাকে না, নর্মাল প্রোডাক্টের একটা ইমেজ থাকে, তারপর প্রোডাক্টের মানে সাইড দিয়ে ঘোরানো একটা ইমেজ থাকে, তারপর হেডফোন যেদিক দিয়ে ঢুকে, মানে এক একটা অংশকে আলাদা আলাদা ইমেজ করে দেখা যেটা, ওগুলাই। তো আমি একটা গ্যালারি দিয়ে দিলাম। তো এখানে ক্যাটাগরি দিব, আমি ক্যাটাগরি দিতে পারি
হ্যাঁ মোবাইল বা স্মার্টফোন, প্রোডাক্ট ক্যাটাগরি, আর এই জায়গায় দেব ট্যাগ সিম্ফনি। তো ট্যাগটা কেন তো আপনারা বুঝছেন। তো এই হচ্ছে অবস্থা। আমি এখন পাবলিশ দিই, প্রোডাক্ট আমার রেডি। ভিউ প্রোডাক্ট, আমার এটা প্রোডাক্ট সেল। এখানে সেল কেন, কারণ হচ্ছে আমার আগে ছিল এটা প্রাইস, আর এখন হচ্ছে এটা সেল প্রাইস, জন্য সেল আসছে। শর্ট ডেসক্রিপশনটা এখানে শো করবে, আর ব্রড ডেসক্রিপশনটা এখানে শো করবে। আর রিভিউ মানে কেউ যদি আমার এখানে রেটিং দিতে চায়, রেটিংটা দিলে এখানে রিভিউটা থাকবে, মানে আমার প্রোডাক্টটা ভালো না খারাপ। তো এই হচ্ছে কত, 8,000 টাকা না, সিম্ফনি এক্সপ্লোর। এটা আমার প্রোডাক্ট ইমেজ, আর এগুলো আমার গ্যালারি। গ্যালারির মধ্যে আমি এটাকে একটা দেখি, মানে এটার রিলেটেড ইমেজগুলো আমরা দেখতে পাচ্ছি, এই আর কি। কেটে দিই। এটা তো পুরো পেজে একটা আসছে, বাট এই যে কলাম সিস্টেম আসে না, এক কলাম ওই একটা আপনি প্রোডাক্ট অ্যাড করছেন, একটা এই কারণে একটা আসছে। তো 2-3টা প্রোডাক্ট দিলাম। এটা তো প্রোডাক্ট, ওই প্রোডাক্টের পেজে ঢুকছি আমরা, সব পেজে ঢুকি নাই। এটা হচ্ছে প্রোডাক্টের পেজে, স্পেসিফিক যে প্রোডাক্ট আমরা দিলাম ওইটার পেজে ঢুকছি আমরা, সব পেজে তো আমরা ঢুকি নাই। সব পেজে একটু পরে ঢুকবো। থাকে না যে শুধু প্রোডাক্টের ইমেজটা থাকে, ওটাতে ক্লিক করলে আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই দেখা, ওটা সব পেজে। এটা তো আমরা প্রোডাক্টের ভিতরে ঢুকছি। যেমন ব্লগ পেজের মধ্যে অনেকগুলো পোস্ট থাকে, তো এখান থেকে একটা পোস্টের ভিতরে ক্লিক করলে আমরা ওই পোস্টটা পড়তে পারি। ঠিক সেম সব পেজের ভিতরে অনেকগুলো প্রোডাক্ট আছে, এর মধ্যে থেকে একটা প্রোডাক্টের ভিতরে আমরা ক্লিক করছি আর এই পেজটা আসছে। ক্লিয়ার? তো আচ্ছা যাক, আমি ওইটাই দেখাই। আমরা এই যে অ্যাড টু কার্ট, এটা দেখি অ্যাড টু কার্ট। তাহলে কার্ট, ভিউ কার্ট, তো সিম্ফনি প্রাইস এত, কোয়ান্টিটি 1। আপনি চাইলে আরেকটা কিনতে পারেন, তো আমি একটাই কিনবো। তো কুপন, ওই যে কুপন কথা যেটা বললাম, যে এখানে কুপনটা লিখে রাখলে অ্যাপ্লাই দিলে আপনার এখানে ডিসকাউন্ট পাবেন আপনি। কুপন এখান থেকে সেট করা যায়। তো আমার এই হচ্ছে অবস্থা। আমি চেক আউট মানে টাকা দিব। তো টাকাটা কীভাবে দিব? হ্যাঁ, তো টাকাটা দিব প্রথমে আমার যে কান্ট্রি বাংলা, মানে আমার বিলিং অ্যাড্রেস, অর্থাৎ আমি যে জায়গায় থাকি এটা, আর মানে ওই জায়গায় আমার এটা শিফট হবে, মানে আমার এই প্রোডাক্টটা ইনফরমেশন, আমি কোন জায়গায় আমার প্রোডাক্টটা কোত্থেকে আমি কিনতেছি এগুলা। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, অ্যাড্রেস, টাউন, সিটি সব এখানে আছে। ঠিক আছে? তো এখন এই যে বিকাশ, তো আপনি এখানে যদি লিখে দেন, ওই যে আমি বলছি না, ওই কথাগুলো এডিট করে লিখে দিলেন যে আপনার টাকা বিকাশে পেমেন্ট করেন। তো সে এখানে নাম্বারটা দিয়ে দিলে সে এই অর্ডারটা করবে, এবং আপনার এই নাম্বারে আগে ফোন দিয়ে নিশ্চিত করবে বিকাশে টাকা গেছে কিনা, তারপরে সে অর্ডার করবে। বা সে আগে অর্ডার করতে পারে, পরে বিকাশে আপনাকে টাকা দিয়ে দিতে পারে। অর্ডার করলেই তো আর আপনি টাকা ডেলিভারি দিবেন না, প্রোডাক্টটা তো আপনার কাছে, সেই টাকা পাঠালে ডেলিভারি দিবেন। বুঝছেন বিষয়টা? এখানে লিখে দেবেন আর কি, যে আপনি প্লেস অর্ডার, এই বাটনে ক্লিক করার আগে আপনি আগে ফোন দিয়ে নিশ্চিত হন, আপনার টাকা আগে পাঠান। চেক পেমেন্ট করা যাবে। প্লিজ সেন্ড ইউর চেক টু স্টোর নেম, স্টোর অ্যাড্রেস, স্টোর টাউন, স্টেট, কান্ট্রি, এগুলা এই আর কি। তো আমাদের দেশের জন্য বিকাশটা বেটার, আমাদের দেশে এই ধরনের সিস্টেম অ্যাপ্লাই নাই চারটে। ঠিক আছে? তো এখন জাস্ট প্লেস অর্ডার করলেই হবে, অর্ডারটা প্লেস হয়ে যাবে। তো পরে আপনি যখন ড্যাশবোর্ডে আসবেন, এখানে প্রোডাক্টের ভিতরেই দেখবেন এখানে আপনার অর্ডার করা আছে, আর ও কমার্সের ভিতরে এখানে অর্ডারস, কুপনস, যে কুপন অ্যাপ্লাই করার জন্য, রিপোর্ট, এভরিথিং সব এখান থেকে দেখতে পারবেন। তো অর্ডারসে গেলে আপনি কতটুকু অর্ডার হলে সব দেখতে পারবেন। তো মোটামুটি এইটাই হচ্ছে ও কমার্স। তো আমি সব পেজে যাই, সব পেজটাতে দেখাই আমি ও কমার্স বিষয়টা কি। ক্লিয়ার? তো সব পেজটা হচ্ছে আমার এটা, আমি এটাকে ভিউ দেই।
এই যে আপনি বলেন কলাম হয়ে থাকে, তো এখানে একটা কলাম আছে, আরেকটা প্রোডাক্ট অ্যাড করবেন এখানে আসবে, আরেকটা করবেন এখানে আসবে, ঠিক আছে? এটাই, এটা আমার প্রোডাক্ট। তো অ্যাড টু কার্ট দিলে যেখান থেকে ঘুরতেছে এখানে কার্ড হয়ে গেছে, ভিউ কার্ড ওইটার মতোই, যে দুইটা কোয়ান্টিটি আমি দুইবার করছি না, এই কারণে দুইটা, ওইটাই এটার মতোই সব কিছু। বুঝছেন এখন? ক্লিয়ার? এটাই হচ্ছে ই-কমার্স। এটার ভিতরে আরও অনেক প্রোগ্রাম আছে, অনেক কিছু আছে, আমি চাই এগুলো আপনারা নিজেরা করবেন, কারণ ডিটেলসে যাইতে গেলে এই কোর্স কখনই শেষ হবে না, চলতেই থাকবে। তো আপনাদের সার্ভার প্রবলেমগুলো সলভ আর ই-কমার্সটাও সলভ। নেক্সট ক্লাস থেকে আপনাদের প্রবলেম সলভ করব এবং আমি গ্রাফিক্সের ক্লাস নেব। তারপরে আমরা চলে যাব সরাসরি ফাইবারে, তারপর আমাদের ক্লাস মোটামুটি কোর্স ক্লোজ। আর আপনাদের ক্লাস হবে হাইস্ট চারটা ক্লাস, এবং হিসাব করেন 4টা ক্লাস। আজকে কি বার? রবিবার। মঙ্গলবার একটা ক্লাস, বৃহস্পতিবার একটা ক্লাস, আগামী রবিবার একটা ক্লাস, রবিবার হবে না, তাহলে আগামী মঙ্গলবার, তারপর বৃহস্পতিবার, তারপর শেষ। তাহলে আগামী রবিবার শেষ, মানে আপনাদের 4টা ক্লাস হবে। তাহলে একদিন সময় করে আসবেন। হ্যাঁ, পরীক্ষা শেষ। তা আমারও তো যাওয়া আছে, চলে যাবো আমি এখান থেকে, আমি এখানে থাকবো না। আচ্ছা, সমস্যা নেই, আমি আপনাদের জন্য প্রবলেম নাই, আমি যে কোনো সময় আসি, আমি আসি যে কোনো সময়, আপনারা আসতে পারেন। তবে 3:30টা কিন্তু ওনাদের আছে, মানে শনি সোম বুধ এই 3 দিন ওনাদের 3:30টা ক্লাস। আপনাদের ক্লাসটা আজকে বড় বেশি হয়েছে, আসেন, সমস্যা নেই। আপনার হজম করতে পারলে আমি নিতে পারবো, কোনো সমস্যা নেই আমার, ঠিক আছে? তো এখন গ্রাফিক্স নেক্সট ক্লাস হবে, গ্রাফিক্স, এবং আপনাদের প্রবলেম সলভ হবে। এখন থেকে আপনাদের প্রবলেম সলভ হবে, ক্লাসের কিছুই নাই আর, শেষ। আমার ওয়ার্ডপ্রেসের ক্লাস শেষ, ওয়ার্ডপ্রেসের ক্লাস আর নাই, শুধু এখন হবে গ্রাফিক্স একটা ক্লাস, আর আমরা মার্কেট বেসে কাজ করবো এটা। তবে আপনাদের মধ্যে, আচ্ছা আমি আগে এটা স্টপ করি, আর তো আমাদের ক্লাস হবে না।